রাজু সম্বর্ধিত করবে আমাদের প্রার্থীকে, আমাদের প্রার্থী। কোথায় রাজু? রাজু কোথায়? অনন্ত কোথায়? আচ্ছা, কি অনন্ত তাকে দেখি? আচ্ছা, আমাদের এখানকার শিল্পী অনন্ত, ও ভালো অঙ্কন শিল্পী। ওর নিজের হাতে একটা বানানো সামগ্রী, সেটা আমাদের দীক্ষিতার হাতে তুলে দেবে অনন্ত হালদার, কমরেড অনন্ত হালদার। আমরা সবাই মিলে হাততালি দিয়ে আমাদের এই এলাকার প্রাক্তন কাউন্সিলর সুমিত্রা মিত্র, বর্ষিয়ান মানুষ, তিনি দীক্ষিতার হাতে পুষ্পস্তবক তুলে দিয়েছে। আমরা শুরু করছি। শুরু করবেন শ্রমিকদা। প্রথমে শ্রমিকদার গান শুনবো। নিশ্চয়ই শ্রমিকদাকে আমরা যেভাবে জানি, দু চারটি কথা প্রাসঙ্গিক ভাবে এসে যাবে। তারপরে দীক্ষিতার সঙ্গে কথা বলা শুরু হবে। এখন শ্রমিকদা। এক নির্বাচন থেকে আর এক নির্বাচনে মাঝখানে 5টা বছর, 4 বছর 10 মাস গান হলে শেষ 2 মাস কথা বলতে হবে। গানের অনেক লিমিটেশন থাকে, তার ছন্দ, লয়, সুর, পংক্তি মেলানো, কথা এসব থাকে না। তাই গানের মাধ্যমে হয়তো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু বেশি বক্তব্য পৌঁছানো যায় না, যেটা কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বাম ছাত্র যুব নেতৃত্বের যারা প্রতিনিধি প্রাসঙ্গিক ভাবে এই সমাজের যে নগ্নচিত্র সেটা তুলে ধরছি, আমার মনে হয় তার দৌড় অনেক বেশি। আমাদের এখানে শেষ 10 বছরে একটা পলিটিক্যাল কালচারের অবক্ষয় হয়েছে, এটা মনে হয় আমরা সবাই দেখতে পাই। আমাদের রাজনীতির যে বিষয় সেগুলো বদলেছে, এমন ভাবেই বদলেছে যে প্রায় গত 1 মাস ধরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক সভা করেছেন। আপনারা কেউ শুনবেন না কোথাও 450 টাকা থেকে 950 টাকা গ্যাসের দাম হয়েছে উনি বলেছেন, কোথাও শুনবেন। পেট্রোলের দাম যে 50 টাকা থেকে বেড়ে 106 টাকা হয়েছে উনি বলছেন, কোথাও শুনবেন না। খুব সুচারুভাবে মানুষের রুটি রুজি হক এই কথাগুলোকে গুলিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র জাত ও ধর্মের নাম। খুব সাবধানে সবাইকে থাকতে হবে। তার কারণ বুকে কাঁপন জাগে যখন দেখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক সভা থেকে যত রকমের জাত আছে সবকটা নামতা পড়ার মতো করে বলেন, যতগুলো ধর্ম আছে সবকটা ধর্মের কথা নামতা পড়ার মতো করে বলে, অথচ সেখানে কোথাও উঠে আসে না
রুটি রুচির কথা, মানুষের হকের কথা উনি বলেন, মতুয়াদের কথা উনি বলেন, রাজবংশীদের কথা উনি বলেন, তপশিলির কথা, সংখ্যালঘু ভাইদের কথা একবারও বলেন না এই রাজবংশী তপশিলি সংখ্যালঘু ভাই। আচ্ছা, এদের বাড়ির যে ছেলে মেয়েরা আছে তারা এই 23 লক্ষ এসএসসি প্রার্থীদের মধ্যে ছিলেন না? 1100 দিন ধরে যারা ধর্মতলায় ধর্ণা দিচ্ছে, সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যারা কিনা যোগ্য প্রার্থী, একটা স্বচ্ছ নিয়োগের আশায় ছিল, তাদের মধ্যে রাজবংশী, মতুয়া, তপশিলি, সংখ্যালঘু, হিন্দু ছিলেন না? উনি তো শুধু এই পীড়িতদের কথা বললে বাকি পুরোটা বলা হয়ে যায়, বলছেন না তার কারণ রাজনীতিটা অন্যরকম করতে চাইছে। এই রাজনীতিটাই সবাইকে বুঝতে হবে, এই রাজনীতির তফাৎটাই বুঝিয়ে দিচ্ছে দীপশিতার মতো প্রার্থীরা অঞ্চলে অঞ্চলে, মোড়ে মোড়ে, মহল্লায় মহল্লায়। পলিটিক্যাল ন্যারেটিভ নিমেষের মধ্যে কি করে বদলে দিতে হয় এবং এর থেকে ভালো মনে হয় কেউ জানে না। কিরকম? যে ধর্ণা 1100 দিন ধরে চলছে, সেই ধর্ণার পাশে উনি দাঁড়ালেন না, অথচ যে মুহূর্তে কোর্টের রায় যোগ্য অযোগ্য সবার চাকরি গেল, উনি মসিহার মতো সবার মাঝখানে নেমে আসছেন, যেন ওনার বুকের ভিতর ভীষণ দরদ এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্য। ক্যাবিনেট বসিয়েছিলেন না? একটা গোটা ক্যাবিনেট বসে ঠিক করেছিল তো যে অঞ্চলের যেসব তৃণমূল নেতাদের পকেটে টাকা গুঁজে ছেলে মেয়েগুলো চাকরি পেতে বাধ্য হয়েছে তাদেরকে বহাল রাখতে হবে, নইলে তো কলার ধরে টাকাগুলো ফেরত চাইবে। মাথায় রাখবেন, একটা সমাজে না সরকার হচ্ছে মাথার মতো, মাথা খারাপ হলে আপনি পাগল হয়ে যান। এই তৃণমূল সরকারকে যতদিন মাথার উপর বসিয়ে রাখবো ততদিন আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো ধর্ণা দেবে। কোনো কাজ ছোট করছি না, কিন্তু তারপরও দেখতে খারাপ লাগে যখন একটা MA পাস ভাই টোটো চালান, দেখতে খারাপ লাগে একটা গ্রাজুয়েট মেয়ে আয়ার কাজ করছে। আমি কোনো কাজকে ছোট না করে বলছি, শিক্ষার সাথে কাজের একটা সামঞ্জস্য ছিল, 35 বছরের বাম জামানায় ছিল, আজ নেই। বুকে হাত দিয়ে আমি প্রত্যেকটা মানুষকে ভাবার জন্য অনুরোধ করব, একটা 35 বছর ধরে এখানে বামফ্রন্ট সরকার চালিয়েছে, কোনোদিনও বুকে হাত রেখে বলতে পারবেন যে কোনো নেতাকে কোনো তদন্তকে আড়াল করতে তদন্তকারী সংস্থা বা কোর্টের সাথে দিনের পর দিন বাম সরকার অসহযোগিতা করে গেছে? বলতে পারবেন না। আমাদের গুনতে ভুলিয়ে দিয়েছে এই সরকার। এই গোনার ক্ষেত্রে দেখছি 63, আগে আসে 13। কি হবে ভেবে দেখেছেন? এই আপনার আমার বাড়ির বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি হবে? কি অপরাধ করেছিল? চেয়েছিল কি না আমি শিক্ষক হব। এর থেকে ভালো চাওয়া তো আর কিছু হতে পারে না। আজকে গাল পাড়ছে বামপন্থী আইনজীবীদের, অন্যায় না করলে কে কেস করতো? আর যদি কেস করতো, কোর্ট সেই কেস গ্রহণ করতো? তুমি তোমার মতো অন্যায় করে যাবে, সিন্ডিকেট চালিয়ে যাবে শিক্ষা নিয়োগের মধ্যে, মনোসহায়ক নিয়োগের মধ্যে, ফুড কর্পোরেশনের মধ্যে, আর বামপন্থীরা মুখ বুঝে দেখবে, তারা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবে না। জমি এত নরম নয়, এ জমি শক্ত জমি। এই জমিতে বহু বাম কমরেডের রক্ত মিশেছে, তার ঋণ শোধ করতে আপনাদের মাঝখানে বসে আছে আজকের প্রার্থী দীপশিতা ধর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা অনুরোধ করব যে দীপশিতাকে যা মনে প্রশ্ন আসে আপনারা করুন, আমি বিশ্বাস করি দীপশিতা জবাব দিতে পারবে, আর কোনো প্রশ্নের জবাব যদি না থাকে ওর মধ্যে সেই ক্ষমতা আছে সেটা মেনে নেওয়ার। সবাই ভালো থাকবেন, সংগ্রামে অভিনন্দন রইল সবার জন্য। আর বললাম তো শেষ 2 মাস গান গাইনি, গানে কি এত কথা বলতে পারতাম? একে একে বেছে দেবে প্রেম বাস থাকবে না দায়ে ভার
মুশকিল আসান, ডিজেলের দাম যা ইচ্ছে বাড়াও, যত ধুতি সামলাই তুমি টেনে যাও। অসুখের ভয়ে আছে, হাতে নেই কোনো রোজগার, আমি রাখি না মনে কিছু, আমি রাখি না মনে কিছু, কেটে যায় দিন থেকে রাত, আমি রাখি না মনে কিছু। সবাই ভালো থাকবেন। শ্রমিক দাসকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা বেশি কথা বলবো না, আমি বা স্বপনদা বেশি নয়, আমরা কোনো কথাই বলি। আপনাদের সঙ্গে দীপশিতার কথা হবে। দীপশিতাকে আপনারা জানেন, আমরা প্রার্থী পরিচিতিও দিয়েছি বাড়িতে বাড়িতে। বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত এই প্রার্থী পরিচিতি আপনারা পেয়েছেন, বা কোনো অংশে যদি এখনো বাকি থাকে আমাদের কর্মীরা যাচ্ছেন আপনাদের বাড়িতে বাড়িতে, তারা দেবেন। বালির নিশ্চিন্দা গ্রামে দীপশিতার জন্ম 1993 সালে। তার মানে বুঝতেই পারছেন দীপশিতার এখন বয়স কত। তেজি একজন নওজওয়ান, তাদের প্রতিনিধিত্ব করছে দীপশিতা। তারপরে একদম পাড়ার স্কুল, যে সরকারি যে স্কুল, আমাদের পাড়ার যেমন সরকারি স্কুলগুলো ছিল, এখন যেগুলো অতীত হয়ে গেছে গত 12 বছরে, সেই স্কুলে দীপশিতা পড়েছে। তারপরে তাদের এলাকারই যে বালিকা বিদ্যালয়, নিশ্চিন্দার যে মেয়েদের স্কুল, সেখানে দীপশিতা পড়াশোনা করেছে। তারপরে সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পর কলকাতা আশুতোষ কলেজে স্নাতক ডিগ্রি লাভ করার পর আমাদের দেশের নামজাদা বিশ্ববিদ্যালয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। স্নাতকোত্তর পড়াশোনা সসম্মানের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তারপরে তিনি গবেষণার কাজ সম্পন্ন করেছেন। পরিযায়ী শ্রমিক ও সামাজিক পুঁজি সম্পর্কিত তার গবেষণার যে পেপার তিনি জমা দিয়েছেন। কৃতি ছাত্রী হিসেবে শুধু না, এমন একটি রাজনৈতিক পরিবারে তিনি জন্ম নিয়েছেন, আপনারা অনেকেই জানেন, আমাদের রাজ্যের গণ আন্দোলনের, শ্রমিক আন্দোলনের একজন সামনের সারির মানুষ ছিলেন কমরেড পদ্মনিধি ধর। দীপশিতার দাদু পদ্মনিধি ধর, পদ্মদার নাতনি দীপশিতা। দীপশিতার বাবা, দীপশিতার মা একদম ছাত্র বয়স থেকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এইরকম একটা পরিবারে দীপশিতার বেড়ে ওঠা। বামপন্থী রাজনীতি, উন্নত সংস্কৃতি, মানুষজনের বাড়িতে অহরহ আনাগোনা, তাদের আপদ বিপদ, তাকে সামলানোর যে পরিবেশ, সেই পরিবেশে দীপশিতা বড় হওয়ার পর ছাত্র আন্দোলন, আশুতোষ কলেজে যুক্ত হওয়া, তারপরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একদম সামনের সারিতে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে বেশ কয়েকবার দিল্লি পুলিশের আক্রমণের শিকার, চূড়ান্তভাবে গ্রেপ্তারি, তাও মাথা উঁচু করে লড়াই পরিচালনা। ভারতের ছাত্র ফেডারেশন সর্বভারতীয় কমিটির যুগ্ম সম্পাদিকা দীপশিতা। এই হচ্ছে দীপশিতার পরিক্রমা এখনো পর্যন্ত। ওর অন্য অনেকগুলো গুণ আছে। লড়াকু একজন অত্যন্ত সমাজ সচেতন, রাজনীতি সচেতন এবং একটি আদর্শবাদী মানুষ হিসেবে এই যুব সম্প্রদায়ের, ছাত্র সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে দীপশিতা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা এইরকম একজন প্রার্থীকেই বেছে নিয়েছি।
প্রথমে দীপশিতা একটু মুখবন্ধ করুক, তারপরে এক এক করে প্রশ্ন আসবে। আমি প্রথমে দীপশিতাকে আহ্বান করছি। আমার মনে হয় মুখবন্ধটি হয়ে গেছে। আমার আর নতুন করে কিছু বলার নেই, শুধু দু তিনটে কথা, যে কথাটা না বললেই নয়। তারপরে আপনারা প্রশ্ন করবেন এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যে কথা সৌমিকদা বলেছেন, যদি এমন কোনো প্রশ্ন হয় যে প্রশ্নের উত্তর আমি জানি না, আমি তা মেনে নেব। আমি রাকেশ রোশনকে চাঁদে পাঠাবো না। এখন ওই আমাকে পরিচয় করার সময় অনেকগুলো কথা ওনারা বলেছেন, আমার পড়াশোনার শিক্ষাগত যোগ্যতা, অনেকে কথা বলছে যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা আপনাদের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন। আপনারা কি দেখাতে চাইছেন যে আপনারা শিক্ষিত? আপনারা শিক্ষিত অতএব আমাদের ভোট করবেন? এ কথা কি আপনারা বলতে চান? আমরা বলছি একেবারে না। আমরা বলছি যেটুকু যা আমি আমার এই এতগুলো বছরে অ্যাচিভ করেছি, সেটা একাডেমিক হতে পারে, সেটা অন্য যা কিছু হতে পারে, আমরা একটু লোককে মনে করিয়ে দিতে চাইছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি কোনো ছেলে অথবা মেয়েকে জিজ্ঞেস করেন যে সে কোন স্কুলে পড়ে, যে ছেলেটি বা যে মেয়েটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, বেসরকারি স্কুলে পড়ে, সে একটু বুক ফুলিয়ে বলে। সরকারি স্কুল বাংলা মিডিয়ামে পড়া ছেলেটি মেয়েটির কোথাও যেন একটু হীনমন্যতা থাকে। পয়সা থাকলে, মা বাবার যদি সাধ্য থাকে, এখনকার মা বাবারা নাকি ছেলে মেয়েদের আর সরকারি বাংলা মিডিয়াম স্কুলে পড়াতে চান না, কারণ বাংলা মিডিয়াম স্কুলে পড়ে কিছু হয় না। শুনি তো এই কথা আমরা অহরহ। আমরা যখন বলি এই আমি আমার প্রাইমারি স্কুলে পড়েছি, সরকারি স্কুলে পড়েছি, বাংলা মিডিয়ামে পড়েছি, ইভেন আমি যখন গ্রাজুয়েশনে পরীক্ষা দিয়েছি তখন আমি বাংলাতেই লিখেছি। খালি একটা আমার ভূগোলের প্র্যাকটিক্যাল পেপার ছিল, সেটা ইংরাজিতে লিখতাম, কারণ ওতে লিখতে কিছু হতো না। এছাড়া সমস্তটা বাংলায় পড়েছি। মাস্টার্স থেকে আমাকে ইংরাজিতে পড়তে হয়েছে, কারণ জেএনইউ সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেখানে ইংরাজি ছাড়া অন্য কোনো মাধ্যমে পড়ার সুযোগ নেই। এইগুলো এটা মনে করানোর জন্য যে পশ্চিমবঙ্গে যতদিন একটা বামপন্থী সরকার ছিল, আমরা এই পরিসরে পরিবেশটা তৈরি করেছিলাম যে সরকারি বাংলা মিডিয়াম স্কুলে এত ভালো শিক্ষা দেওয়া হতো, সেখান থেকে পড়াশোনা করে ছেলেমেয়েরা পিএইচডি পর্যন্ত পৌঁছাতে পারতো, কোনো ইংলিশ মিডিয়ামের দরকার হতো না। আমরা এটা মনে করিয়ে দিতে চাই। আমি এই এই আমার বন্ধুর গল্প সব জায়গায় গিয়ে বলি। এ কোনো ব্যক্তিগত দীপশিতার মেধার আস্ফালন নয়। আমার ক্লাসে যে মেয়েটি ফার্স্ট হতো, মেয়েটির নাম অর্পিতা দাস। মেয়েটির বাবা এখনো আমাদের ওখানে রাজচন্দ্রপুর বলে একটি স্টেশন আছে, তার সামনে সাইকেলের দোকান করেছেন। কাকু এখনো সাইকেলের দোকানটি চালু। অর্পিতা আমার ক্লাসমেট, পড়াশোনায় খুব ভালো, ফার্স্ট হয়। তপশিলি পরিবারের মেয়ে, তুখোর মেয়ে। ফার্স্ট সেকেন্ড ছাড়া কখনো কোনো কিছু হতো না, খুব স্টুডিয়াস, ভীষণ সিরিয়াস। আমি বলি মাধ্যমিক পরীক্ষায় আমি একটু, আমার কেমিস্ট্রিটা একটু গন্ডগোল ছিল, ঠিক পারতাম না। ওই আমি প্রি টেস্টে যে মোটামুটি পাশ করে গেছিলাম, তার পিছনে অর্পিতার একটা বড় অবদান আছে। এখন অর্পিতার কথা আমি কেন বলছি? অর্পিতা আমার সঙ্গে ক্লাস 12 পর্যন্ত পড়েছে ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠে। তারপরে গ্রাজুয়েশন করেছে আপনাদের শ্রীরামপুর কলেজ থেকে ফিজিক্স অনার্স নিয়ে। তারপরে আমি যদি ভুল না বলি মেঘনাথ সাহা ইনস্টিটিউট থেকে ও মাস্টার্স করেছে, পিএইচডি করেছে। পরবর্তীকালে অস্ট্রিয়াতে পোস্টডক করতে গেছিল। এখনো ইংল্যান্ডে একটি ইউনিভার্সিটিতে ও রিসার্চের কাজে গবেষণারত। আমরা বলছি যে যে মেধা লালন পালন পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার করতে পেরেছিল, আমি বলছি যখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, এই যে এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পেরেছিলাম, যে শিক্ষা ব্যবস্থায় আপনার মেধাটাই আপনার পুঁজি। আপনার পকেটে কত টাকা আছে, আপনার বাবার কত টাকা আছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আপনার মেধা থাকলে আপনাকে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া হবে। তাই তো আমাদের স্টেট ফান্ডের এডুকেশনের দরকার। তাই তো আমরা বলি যে রাষ্ট্রকে শিক্ষার দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র যদি আমার দিদিমণি মাস্টার মশাইয়ের মাইনে দেন, রাষ্ট্র যদি আমার হস্টেলটা বানিয়ে দেন, রাষ্ট্র যদি আমাকে একটু ফেলোশিপ স্কলারশিপ দেন, তাহলে যে কোনো সাধারণ পরিবারের ছেলে মেয়ে, কৃষক পরিবারের ছেলে মেয়ে, মজদুর পরিবারের ছেলে মেয়ে তার মেধার জোরে তার মতো করে সে জীবনটা তৈরি করে নিতে পারবে। তাই জন্য তো শিক্ষা ব্যবস্থার কথা, তাই জন্য তো ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, সার্বজনীন শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলেছি। আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে যে শিক্ষাকে সবার রাইট, অধিকার, সার্বজনীন অধিকার হিসেবে মানতে হবে। তা বলার কারণ কি? আমরা এমন একটা দেশে বসবাস করেছিলাম যে দেশটায় বহু বছর পর্যন্ত পিছিয়ে পড়া মানুষ, তিনি এসসি হতে পারেন, এসটি হতে পারেন, ওবিসি হতে পারেন, অথবা আমার মতো মহিলা হতে পারেন, তাদের পড়াশোনা করার অধিকার ছিল না। আপনারাও জানেন, রোকেয়া শাখাওয়াত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, ওদিকে মহারাষ্ট্রে বাবা সাহেব আম্বেদকর, সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবা ফুলে, ফতিমা শেখ, এরা সবাই মিলে এই পিছিয়ে পড়া শূদ্র পরিবার এবং মহিলাদের জন্য প্রথম স্কুল তৈরি করেছিলেন। আমরা যখন বলি আপনাকে একটা স্টেট স্পন্সার্ড এডুকেশন সিস্টেম লাগবে, তার কারণ যদি আমার পড়াশোনার দায়িত্ব আমার রাষ্ট্র নেয়,
তাহলে এই যে 100-150 বছর ধরে যাদের পড়াশোনার সুযোগ দেওয়া হয়নি, তারাও মূল স্রোতে আসতে পারবে, তারাও কম্পিটিশনে নামতে পারবে। আমরা বলি সামাজিক পুঁজি, ওই যে বলছিলেন আমার পিএইচডির বিষয়, সামাজিক পুঁজি, সাংস্কৃতিক পুঁজি। আমি কি পড়ি, আমার বাবা মা কি পড়েছেন, আমার বাড়িতে কি বই পড়া হয়, এই সবগুলো আমাকে একটু একটু করে অন্য মানুষ হতে সাহায্য করে। আমরা তাই চাই, আমরা যখন আপনাদের সামনে এসে বলি আমি কোথায় পড়াশোনা করেছি, কতগুলো জায়গায় কনফারেন্সে গেছি, সেটা ব্যক্তিগত দীপশিতার আস্ফালন নয়। শ্রমিক পরিবারের একটি সাধারণ মেয়ে, যে সাধারণ মেয়েটি স্বপ্ন দেখতে পেরেছিল সেও পিএইচডি করবে, তার পেপার প্রেজেন্ট করার জন্য সে বিদেশে যাবে, এমন হাজার হাজার দীপশিতার যাতে স্বপ্ন পূরণ হয়, তাই আমরা রাজনীতির ময়দানে এসেছি। 6% অফ জিডিপি, 10% অফ বাজেট সরকারকে খরচ করতে হবে, সেই কথা সোচ্চারে বলার জন্য আমরা পার্লামেন্টে যেতে চাই। আপনারা পক্ষ নেবেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আপনারা প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। খালি এটুকুই বলবো, যখন আমরা এই প্রোগ্রামটা প্ল্যান করছিলাম, এর আগে তো এরকম প্রোগ্রাম কোথাও হয়নি। আগে আমরা জানি এই নির্বাচনের সময় আমরা জনসভা করি, যেখানে প্রার্থী আসে, আমরা মাইকে দাঁড়াই এবং আমরা আমাদের কথাগুলো বলি, সমস্ত রাজনৈতিক দলই তাই করে। আমাদের মনে হয়েছিল একটু কথোপকথনের দরকার, একটু ডায়লগের দরকার। আমি এক জায়গায় দাঁড়িয়ে মনোলগ আমার ভাষ্যটা দিলাম আর ওদিকে লোকের কথাটা শুনলাম না, এইটা বোধহয় বদলের দরকার। কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুজনেই তো শুনতে চান না। মনে আছে আপনাদের মমতা ব্যানার্জি, ওই একজন কৃষক মানুষ মমতা ব্যানার্জির ওই সভা থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলেন ওনার সারের দামের কথা, ওনাকে মাওবাদী বলে জেলে পুরে দিয়েছিল, মনে আছে আপনার? বিজেপি সরকার যে সাধারণ মানুষকে কথা বলতে দিতে চান না, যে পরিমাণ রিসার্চার, যে পরিমাণ স্কলার, অধ্যাপকদের ওনারা জেলে রেখেছেন, সেটা দেখেই আপনারা বুঝতে পারেন। আমাদের কাছে মনে হয় রাজনীতিটা শুধুমাত্র নির্বাচনে জেতা নয়। শ্রমিকদা বলার সময় বলছিলেন না রাজনৈতিক সংস্কৃতি, আমরা রাজনৈতিক সংস্কৃতিটার বদল চাই। আমরা চাই আপনার যিনি এমপি হবে, আপনার যিনি জনপ্রতিনিধি হবে, তিনি যেন আপনার প্রতি অ্যাকাউন্টেবল হন, আনসারেবল হন, আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন। 15 বছর ধরে আমি নির্বাচনে জিতবো অথচ মানুষের কাছে আসবো না, মানুষের দরবারে আসবো না, এই যে দম্ভ, এই যে অদ্ভুত অহংকার, এই অহংকারকে আমরা ভাঙতে চাই। আমরা চাই কথোপকথন হোক, আপনার প্রশ্ন আমাদের উত্তর। আমরা আশা করবো এরপরের যে সেশনটা হবে সেখানে আপনারা প্রশ্ন করবেন এবং আমরা সাধ্য মতো আমাদের উত্তর দেব। থ্যাংক ইউ। আমি আমাদের ভলেন্টিয়ারদের বলবো একটু হাত তুলবেন। প্রথম কে প্রশ্ন আছে? এই দাদা প্রথম আছেন, তারপরে একটু যেতে হবে, পাবেন। নির্দিষ্ট প্রশ্ন করবেন। হ্যালো দীক্ষিতা, তুমি জিতেছো ধরে নিয়েই প্রশ্ন করছো। এই প্রশ্ন প্রথম হচ্ছে তোমার এই শ্রীরামপুর লোকসভায় জিতে প্রথম কাজ কি হবে? তার মধ্যে একটা কাজ আমি বলে দিচ্ছি, কন্যগড়ের আন্ডারপাস, কন্যগড়ের সাবওয়ে। আমাদের খুব কষ্ট হয় এই সাবওয়ে দিয়েও স্টেশন গুলোতে যাওয়া। এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। তিনটে করে কংগ্রেস দীক্ষিতা, প্রথমেই বলি আমি লিলুয়ার নামক কালীগঞ্জ শিল্পে পড়াশোনা করেছি, তখন থেকে জন্ম। আর আমার যে প্রশ্ন, আমার কথাটা একটা প্রস্তাব বা কি বলবো, একটা জানার ব্যাপার যে আমরা দেখেছি কিছুদিন আগে 25,000 শিক্ষকদের বাতিল করা হয়েছে আইন মতে। কিন্তু আমার কথা হলো এবিটিএ এগিয়ে এসছে, ওদের জন্য আইন মাফিক কাজ করবে, সুপ্রিম কোর্ট অব্দি জানা। এই কথাটা আমরা কিভাবে সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে পারবো? সবার পক্ষে ফেসবুক দেখা সম্ভব না, সবার পক্ষে কাগজ দেখা সম্ভব না, আর কোনো ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া এই কথাগুলো তুলে ধরবে না। তাই এটা ব্যাপারে তোমার কি মত, সেটা একটু বললে ভালো। আর একটা প্রশ্ন আমাদের জানাই। কংগ্রেস, আমার প্রশ্ন হচ্ছে উনি যে 26,000 শিক্ষকের কথা বললেন যারা কর্মহারা হয়েছে, 26,000 শিক্ষক কর্মহারা হওয়া মানে 26,000 পরিবার মুখ টুটে পড়ে গেল। শুধু তাই নয়, আমরা কাগজে দেখছি, খবরে দেখছি যে অনেক স্কুল যেখানে এক একটা স্কুলের প্রায় 15-16 জন করে টিচার ওখান থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে এই কারণে। সেই স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হবে? তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা ওনার প্রশ্নের উত্তর দেওয়ার পর এইটুকু বলবেন খালি যে বামপন্থীরা ক্ষমতায় এলে এই সকল বঞ্চিত মানুষদের জন্য কি পরিকল্পনা করতে হবে? ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আমরা যদি জিতে আসি আমরা শ্রীরামপুরের জন্য কি করবো। আপনি একদম সঠিক বলেছেন,
এই পুরো চত্বর, এখানে হিমনগর, কোন্নগর, ওদিকে বৈদ্যবাটী, ভদ্রেশ্বর, এই যে রেল গেট, ট্রেন স্টেশন এবং তার তলার জল জমা থেকে শুরু করে যাতায়াতের ব্যবস্থা একটা বড় ইস্যু। এবং প্রতি নির্বাচনের আগে আন্ডারপাস এবং ওভারের যে ওভারব্রিজ, সাবওয়ে, তার তো কথা হয়। কোথাও তারা বলেছেন ওভারব্রিজ করবেন, কোথাও বলেছেন তারা সাবওয়ে করবেন। আমরা চাইবো যে একটা প্রপার প্ল্যানিং হোক। এই যে এতগুলো স্টেশন রয়েছে, সেই স্টেশনের মধ্যে দিয়ে জনবহুল এলাকা, এতগুলো মানুষজন যে দান, তার কিভাবে আমরা একটা বড় প্ল্যানিং করতে পারি। সেখানে আন্ডারপাসের কথা অবশ্যই আমরা বলবো, যেখানে যানজট কম হতে পারে, যেখানে সাধারণ মানুষ প্রতিদিন যে ভোগান্তির মধ্যে পড়ে সেই ভোগান্তিটা কম হবে। কারণ এই এলাকার মানুষ, ভূগোলের ভাষায় তাকে বলা হয় কমিউটার জোন। এখান থেকে মানুষ প্রতিদিন কাজ করতে যান, আবার ফিরে আসে। ফলে এই ট্রেন লাইনগুলো, এই ট্রেন স্টেশনগুলো আমাদের কাছে লাইফ লাইনের মতো। সেখানে আমরা কিভাবে সুস্থভাবে নতুন করে জমি অধিগ্রহণ করা হতে পারে, নতুন করে ভাবা হতে পারে, কিভাবে আমরা কি করতে পারি, সেই বিষয়ে আমরা অবশ্যই করবো। তবে আপনি যদি জিজ্ঞেস করেন আমার প্রথম কাজ কি হবে, আমি বলবো এই শ্রীরামপুর এলাকায় অনেকগুলো বন্ধ কলকারখানা রয়েছে। সেই বন্ধ কলকারখানার শ্রমিকরা বহুদিন ধরে পিএফ পান না, গ্র্যাচুইটি পান না, তাদের হকের টাকা 1 লাখ 1.5 লাখ টাকা পেনশনের টাকা তারা পান না। আমরা চাইবো ওই পার্লামেন্টের মধ্যে গিয়ে ওই বঞ্চিত শ্রমিকদের জন্য তাদের যে হকের টাকা, তার জন্য আমরা লড়াই করতে পারি। আপনি যে প্রশ্ন করেছেন 26,000 শিক্ষক শিক্ষিকা, তারা এই মুহূর্তে তাদের চাকরি বাতিল হয়েছে 2016 সালে। আমি দুজনের প্রশ্নটা একসাথেই উত্তর দিচ্ছি। একটা কথা তো সত্যি, আপনি বললেন 26,000 জীবন ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটাও তো সঠিক যদি ওই 26,000-এর মধ্যে অর্ধেক মানুষও তারা বেআইনি ভাবে পান, অযোগ্য হিসাবে তারা চাকরি করছেন। এই এতগুলো বছর ধরে যে বাচ্চাগুলোকে তারা পড়ালেন, তাদের কথা কিন্তু আমরা কেউ বলছি না। প্রাইমারি স্কুল, সরকারি স্কুলে কোন ছেলে মেয়েরা যায়? মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা যায় না, অমিত শাহ নরেন্দ্র মোদীর পরিবারের ছেলে মেয়েরা যায় না, আমাদের পরিবারের ছেলে মেয়েরা যায়। তাহলে এই যে এত বছরগুলো ধরে ওই যে একটা অযোগ্য লোক তাদের পড়াশোনা করালো, সেইটা নিয়েও কিন্তু আমরা সরব হতে চাই। রাইট টু এডুকেশন, ওই বাচ্চাটারও তো শিক্ষার অধিকার ছিল। অযোগ্য মাস্টার মশাই, দিদিমণি, টিকটক করা দিদিমণি তাদের পড়াবেন কেন? এবং যে কথা আপনি বলছেন 26,000 মানুষের চাকরি গেছে, চাকরি গেল কেন? যদি মমতা ব্যানার্জিরা যতগুলো ওএমআর শিট রয়েছে সব ওএমআর শিট কোর্টের কাছে জমা করতেন, তাহলে তো পরিষ্কার হয়ে যেত দুধ কা দুধ পানি কা পানি, কে যোগ্য আর কে অযোগ্য। এখনো পর্যন্ত রাজ্যের সরকার টোটাল ওএমআর শিটের মাত্র 30% জমা করেছে, বাকি 70% এর হলো কি? 30% জমা করেই দেখা যাচ্ছে তাতে 17 রকমের দুর্নীতি হয়েছে। মানে 17 রকমের যে দুর্নীতি করা যায়, মমতা ব্যানার্জি সরকারে না আসলে আমরা জানতে পারতাম না। যেমন ব্যালট যে খাওয়া যায়, উনি সরকারে না আসলে আমরা জানতে পারতাম না। লোকের বাড়ির টাকা যে মেরে দেওয়া যায়, আমরা সরকারে না আসলে আমরা জানতে পারতাম না। ফলে ওই যে 30% সিটের, মানে 30% ওএমআর সিটে যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হলো, যদি আমরা সরকারকে প্রেশারাইজ করি, আপনি সবার যতগুলো ওএমআর সিট রয়েছে সেই ওএমআর সিট জমা করুন, তাতেই বোঝা যাবে কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের কাছে আমাদের বলা, যেখানে যেখানে যে যে নেতাকে ঘুষ দিয়েছেন তাদের কলার ধরে সেই টাকাগুলো ফেরত নিন, কারণ আপনাকে তো টাকা ফেরত দিতে হবে। কোর্ট বলেছে এতদিনের চাকরির টাকা সুদ সমেত ফেরত দেবেন, দিন ওই জানি লোকগুলোর কাছে, যে লোকগুলো ঘুষ নিল তাদের কাছ থেকে টাকা ফেরত নেই। এবং এবিপি যে কথা বলেছে, আমরা বলছি যে মানুষ যোগ্য, যে মানুষের মেধা আছে, যে মানুষ পরীক্ষায় পাশ করেছে, যারা এই সাদা খাতা জমা দিয়ে নাম্বার পাননি, তাদের পাশে এবিপি দাঁড়াবে। কারণ আমরা বুঝি এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। যদি এই এতগুলো লোককে ইমিডিয়েটলি বরখাস্ত করা হয়, অনেকগুলো আমার প্রাইমারি স্কুল, সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। আমরা সেটা চাই না। অনেক পরিবার তারা দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যে থেকে লড়াই করে ছেলে মেয়েরা চাকরি পেয়েছে। আমরা কারোর চাকরি কেড়ে নেওয়ার পক্ষে নই, কিন্তু একটা দৃষ্টান্তমূলক সাজা তো দিতে হবে, যাতে আগামী দিনে কোনো মানুষ ঘুষ দিতে এবং ঘুষ নিতে দুটো করতেই ভয় পায়। আমরা চাই আমার প্রজন্মের জন্য, আমার আগামী প্রজন্মের জন্য পশ্চিমবঙ্গে স্বচ্ছ নিয়োগ হোক। আমি পড়াশোনা করবো, চাকরি দেবো, মানে পরীক্ষা দেবো, চাকরি পাবো, ব্যাস সিম্পল। এর মধ্যে টাকা পয়সা, দাদা দিদি, অনুগামী এরা আসবে কেন? আমরা চাই স্বচ্ছ নিয়োগ হবে, আমার ছেলেমেয়েরা চাকরি পাবে, এবং তার জন্য যা যা করণীয় সমস্ত করতে আমরা তৈরি। এরপরে জীবন। আচ্ছা, কমরেড, পশ্চিমবঙ্গবাসী হিসাবে প্রথমে আমার লজ্জা লাগে এইটা, যে আমাদের রাজ্যে গরু ছাগল কেনা বেচা হয়। গরু ছাগল আমি তাদেরই বলি এমপি এমএলএ দের, টাকার বিনিময়ে তারা এক দল থেকে দিতে আর এক দলে চলে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের যে লড়াই করা, আমরা গর্বের জায়গায় ছিলাম পশ্চিমবাংলা, যে গরু ছাগল আমাদের রাজ্যে কেনা বেচা হয় না, ভারতবর্ষের অন্যান্য রাজ্য হয়। আমি একটা বন্ধ কারখানার শ্রমিক,
সেই কারখানার পিএফ এর টাকা আজও পর্যন্ত পাইনি। তার জন্য কোনো পার্টিকে, একটা পার্টি নাম করছে না, কোনো পার্টি একটু লড়াই সংগ্রাম করলো না। অথচ বিশাল ইউনিয়ন ছিল, পিএফ এর টাকা আজও পর্যন্ত পাইনি। এবং যে আমাদের এপিএফ এর টাকা কাটা হয়েছিল পেনশন দেয়, যেন ভিক্ষা দিচ্ছে আমাদের। মোদী বলছে এত টাকা দিচ্ছি, দিদি বলছে এত টাকা দিচ্ছি, 1000 টাকাও পেনশন পাই না, 850 টাকা পেনশন পান। সেই টাকা স্বীকৃতি কবে হবে? একটা বুদ্ধ কাগজে দিনের পর দিন লেখে, কিন্তু গণশক্তিতে একটা কলম লেখা হয় না। আমি চাই গণশক্তিতে এই জিনিসটা যেন তুলে ধরা হোক, এইটাই আমার বক্তব্য। উনি আগে হাত তুলেছেন, এই মাইকটা কাজ করছে। শুভ নববর্ষ দুজনকে শ্রমিক। আমি অ্যাকচুয়ালি কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত, তা সেখানে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা শ্রমিকও জানে, আমি যে ক্ষেত্রে কাজ করি সেটা হচ্ছে পলিটেকনিক। এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে কোথাও কিন্তু পলিটেকনিক শব্দটা নেই, এবং সেটা ডাইলুশন হচ্ছে। ডাইলুশন করে তারা কি করছে, কারিগরি শিক্ষাকে তাকে করে নিয়ে আসছে স্কিল ডেভেলপমেন্ট। তাহলে আগামী দিনে আমার ধরে নিচ্ছি তুমি যাচ্ছ, আমি তুমি বললাম এই কারণে তুমি বললাম, কারণ তুমি যে হোস্টেলে ছিলে সেখানে আমার বোন ছিল দেবমিতা চ্যাটার্জি, ম্যাথসের পিএইচডি করছে আর কি। তা ওকেও মানে আমার বক্তব্য হচ্ছে ও এখন চাকরি নিয়ে ভীষণ চিন্তিত হয়, তোমাদের প্রজন্মরা। তা আমাদের ক্ষেত্রে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আমি আশা করব তুমি সংসদে গিয়ে অন্তত পক্ষে কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু ভয়েস বের করবে। এরপরে কেউ যদি পারে, উনি হাত তুলেছেন। নির্দিষ্ট প্রশ্ন সকলকে অনুরোধ করবো, নির্দিষ্ট। আর আমি ভলেন্টিয়ারদের বলবো, যারা এই ক্যাম্পাসের মধ্যে আছেন তারা তো বটেই, যারা এই ক্যাম্পাসটার বাইরেও রয়েছেন তাদের কাছেও যেতে হয়। আমি একটা সাংগঠনিক বিষয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এই গণতন্ত্রের আশা আমাদের দেশে আমি করিনি। এইগুলো হয়তো নরওয়ে, ডেনমার্ক বা এইসব স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে কিছুটা সম্ভব। যে কোনো একটা সাধারণ মানুষও নিজের দায়িত্বে রাজাকে প্রশ্ন করতে পারে। আমরা রাজাকে প্রশ্ন করার জায়গাতেই নেই। যাই হোক, আমার বক্তব্য একটাই, যে কমিউনিস্ট পার্টির প্রধান উদ্দেশ্য কিন্তু একটা ভোটে জিতে আরেকটা ভোটে কিভাবে জিতবে এইটা নয়। কমিউনিস্ট পার্টির প্রধান উদ্দেশ্য এইটা রাখা উচিত যে সমাজে রেড ভলেন্টিয়ারদের মতো প্রচুর রেড ভলেন্টিয়ার প্রতিটা সমাজে থাকবে, এবং সেই সমাজে রেড ভলেন্টিয়াররা যদি সামাজিক মানুষগুলোকে উপকার করে, সেই রেড ভলেন্টিয়াররা মানুষদের পলিটিক্যালাইজ করবে। তাহলে আর ভোট চাইতে হবে না, ভোট আপনিই পাওয়া যাবে। মানুষকে পাশে থাকা, আমাদের এখানে ওয়ার্ড কমিটি গুলো আছে, গল্প হয় বেশিরভাগ ক্ষেত্রে। একটা মানুষের দরকারে প্রয়োজনে বাড়িতে কটা লোক আছে, তাদের কি কি সুবিধা অসুবিধা আছে, যতটা সম্ভব সমাধান করা যায় করতে হবে, যেটা পারবো না সেটা বলতে হবে। এই সাংগঠনিক কাজকর্মগুলো কিন্তু হচ্ছে না, শুধুমাত্র ভোটের কথাই হচ্ছে। যদি ভোটে হেরেও যায়, একটু ভলেন্টিয়ারদের রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে। একটু ভলেন্টিয়াররা দেখবেন রাস্তাটা, যাতে যানবাহনের যেতে অসুবিধে না। যদি ভোটে হেরেও যায় তাহলেও এই প্রক্রিয়া চালাতেই হবে, তা না হলে কিন্তু হবে না। ক্ষমতা শব্দটার মধ্যে কিন্তু অত্যাচার নিহিত লুকিয়ে আছে। আমি ক্ষমতা শব্দটা ওই জন্য বলিনি। ক্ষমতা কেন, কিসের ক্ষমতা? রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, রবীন্দ্রনাথের কথা। এই কথা, এইটাই অনুরোধটা রাখছি, আর কিছুই না। এই বলে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। এরপরে পেছনে কে আছে? নমস্কার, চিত্রে দেবী, আমি কিরণ মুখার্জি বলছি। একটু সামনে আছে। হ্যাঁ, ঠিক আছে। বলছিলাম যে এখন এই বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি, বিশেষত আমাদের তান্ত্রিক আর 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে যে সমস্ত যারা আছেন, অতি করুণ অবস্থা, মানে ভাবতে পারা যায় না এত করুণ ভাবে বসবাস করা।
এই ব্যাপারে যদি পরে যদি কিছু করা যায় এই চিন্তা ভাবনা করছি, যদি অপ্রাসঙ্গিক হয় মাফ করে নেবেন। নমস্কার। আপনি নিজে তো জেএনইউ তে পড়েছেন, হ্যাঁ, আপনি নিজে তো জেএনইউ তে পড়েছেন, তো জেএনইউ তে পড়াকালীন আপনি জেএনইউ এর ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্তও থেকেছেন। আমরা গত কয়েক বছরে দেখেছি, এখনো দেখছি, এবছরও যেমন জেএনইউ এর স্টুডেন্ট জুনিয়রের যে ইলেকশন, সেখানে জেনারেল সেক্রেটারির জন্য যিনি দাঁড়িয়েছিলেন সোয়াতি সিং, ওনার ক্যান্ডিডেটস ক্যান্সেল করা হয়েছিল। আমরা দেখেছি উমার খালিদ থেকে বিনা কারণে ইউএপিএ দিয়ে জেলে ভরে দেওয়া হয়েছে, এবং তারপর বিভিন্ন সময় উমার খালিদ যখন বেল প্লি গুলো পেশ করেছে সুপ্রিম কোর্টের কাছে, ডেট পেছাতে পেছাতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এখন উমার খালিদ বেল প্লি আবার মানে ফেরত নিয়ে দিয়েছেন। আমরা দেখেছি কদিন আগেই মনে হয় মুম্বাইতে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস এর একজন দলিত পিএইচডি স্কলারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো আমাদের প্রজন্ম যাবে, যারা পরবর্তীকালে কলেজে যাবে, যারা পরবর্তীকালে ইউনিভার্সিটিতে যাবে, এবং আমাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাইবে, তারা সেই কনফিডেন্সটা কিভাবে পাবে যে আমরা গিয়ে হয়তো কোনো কথা বললে আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হবে না, বা আমাদেরকে ঐশী ঘোষের মতো করে আমাদের মাথা ফাটিয়ে আমাদের মানে মৃতদেহ রাস্তার কোনো জায়গায় ফেলে রেখে দেওয়া হবে না? সেটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। দীক্ষিতা বলুন। আমি শেষ প্রশ্ন থেকে শুরু করি। ছাত্র আন্দোলন খুব রেলিভেন্ট প্রশ্ন করেছে, এবং যতজনের নামও নিল ইনসিডেন্টালি সবাই আমার সতীর্থ, সবার সাথে একসাথে আন্দোলন করার, লড়াই করার, একসাথে পুলিশের ব্যারিকেড ভাঙার অভিজ্ঞতা আমাদের হয়েছে। এখন এটা সত্যি ঘটনা যে একটা অদ্ভুত সময়ের মধ্যে তো আমরা রয়েছি, যেটা খুব ডিপ্রেসিভ। আমরা কথা বলার স্বাধীনতা বলো, লড়াই করার স্বাধীনতা বলো, সবটাই কথা 2014 সালের পর থেকে সেটা কাট রয়েছে। কিন্তু আমার মনে হয় যত বেশি ওনারা অপ্রেস করেছেন, তত আমরা আরো বেশি রেজিস্ট করেছি। মানে আমি যদি আরো একদম শুরুর দিকে যাই, যে সময় উমার প্রথমবার অ্যারেস্ট হলো অ্যালং উইথ অনির্বাণ এবং কানাইয়া, সেই সময় তো মানুষের মনে হয়েছিল যে এটা এমার্জেন্সি করার কখনো হয়নি। একটা ইউনিভার্সিটির ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভকে ধরে নিয়ে যাওয়া, তাকে গ্রেফতার করা, এবং চার্জটা কি দেশদ্রোহিতার চার্জ, এই ঘুমাতে কোনোদিনও হয়নি ওই এমার্জেন্সির পরবর্তীকালে। ফলে সেই সময় অনেকে মনে করেছিলেন যে এটা হয়তো একটা ডেড স্টপ হয়ে গেল। আমার ইন্ডিয়ান প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে যে সাধারণ মানুষ কি করবে, সেই সাধারণ ছেলেমেয়েরাও তো কোথাও না কোথাও এই ভয়টা পেয়েছিল যে কালকে আমি যদি মিছিলে যাই তাহলে আমাকেও জেলে যেতে পারে। কিন্তু কি হলো আমরা দেখলাম, কানাইয়া ওই অ্যারেস্ট হওয়ার পর যে ছেলেমেয়েরা কোনোদিনও কোনো পলিটিক্যাল প্রসেশনে পার্ট নেয়নি, তারা পর্যন্ত রাস্তার দখল নিল, কারণ এটা বুঝলো এই অনস্লটটা কানাইয়াতে এসে থেমে যাবে না, আমার কাছেও আসবে। কখন আমি এটাকে রেজিস্ট করতে পারবো? যখন আমি একটা হবো, একসাথে থাকবো, আমার সংখ্যায় বাড়বে। তো আমার মনে হয় এই ডিপ্রেশন থেকে বেরোনোর ওই একটাই জায়গা। যখন সোয়াতিরও ক্যান্সেলেশন হয়েছে, আমরা সেটা নিয়েও লিগালি মুভ করেছি, সেটা নিয়ে কোর্টে এখন কেস চলছে। এই এত কিছু করার পরেও কিন্তু আমাদের হারাতে পারেনি। ওইখানেও যে সিটটাতে সোয়াতির কন্টেস্ট করার কথা, সেখানেও কিন্তু বাপসা, আমরা তখন সমর্থন করে জানাই, বাপসা মানে নন এবিভিপি অর্গানাইজেশন, তাদের জিতে। ফলে যেখানে যেখানে অপারেশন হয়েছে, হয়তো সাময়িকভাবে একটু কষ্ট হয়, মনে হয় যে হয়তো এটা খুব অন্ধকার রাত, কিন্তু আমরা বিশ্বাস করি অন্ধকার দিনেও অন্ধকারের গান গাইতে হয়। তাই যত বেশি অপারেশন হয়, তত বেশি ছেলেমেয়েরা লাল ঝান্ডা, কোথাও নীল ঝান্ডা, কোথাও সাদা লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নামে। এটাই আমার প্রজন্মের ভবিষ্যৎ, আগামী দিনেও তাই। আমাদের খালি মনোবলটা শক্ত করতে হবে, একে অপরের পাশের হাতটা একটু শক্ত করে ধরতে হবে। ইফ আই এম গোইং টু ফাইট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তার কোনো মানে নেই, আমি তো অবশ্যই হেরে যাবো। কিন্তু আমি যখন কালেক্টিভ হয়ে লড়াইটা করবো, আমি যখন আমার ক্লাসের আরো 50টা ছেলেমেয়ের হাত ধরে পুলিশের সামনে দাঁড়াবো, আমার বিশ্বাস পুলিশও লাঠি তোলার আগে ভাববে। সুতরাং ইউনিটি ইউনিটি ইউনিটি, তাছাড়া আমাদের কাছে আর কোনো জবাব নেই। আমি আশা করবো আমরা আরো ঐক্যবদ্ধভাবে লড়াই করবো, আন্দোলন করবো, এবং আমি আশা করি উমর খালিদ বেল পাবে। আমরা সবাই জানি উমর খালিদ নির্দোষ। এখনো পর্যন্ত যা চার্জশিট দিয়েছে 300-350 পাতা, তা থেকে কিছু ওরা বের করতে পারে। যদি প্রমাণ করতে পারতো এতদিন ওকে ফাঁসি দিয়ে দিত। যেভাবে ওকে ডিটেকটিভলি ওকে টার্গেট করেছে, এতদিন ধরে ওকে পেশ করছে না, তার মানে ওর বিরুদ্ধে কিছু নেই। আমরা চাইবো সমস্ত পলিটিক্যাল প্রিজনার তাদের মুক্তি হোক। বামপন্থীরা যখন 77 সালে নির্বাচনে জিতে এসেছিল, প্রথম কাজ আমরা যেটা করেছিলাম সেটা হলো সমস্ত পলিটিক্যাল প্রিজনারদের মুক্তি। তিনি আমার দলের অথবা বিপরীত দলে, আমরা বামপন্থীরা মনে করি লড়াই আন্দোলন তিনি আমার পক্ষে হোক অথবা বিপক্ষে, সেই করার স্বাধীনতা তার রয়েছে, তার জন্য আমরা লড়াই করি। সুতরাং আই থিঙ্ক আমি প্রশ্নের উত্তর দিয়েছি। আর দুটো প্রশ্ন ঠিক আসেনি, আর দুটো সাজেশনই এসছে।
আমরা চেষ্টা করব, আমি বলেওছি যে নিউ লেবার ল, নতুন যে শ্রম আইন নিয়ে এসেছে, তাতে তো বেসিক্যালি আমাদের যেটুকু অধিকার ছিল সেটুকু ওরা কেড়ে নিচ্ছে। পিএম গ্র্যাচুইটি পেনশনের আইডিয়াটাই আর থাকবে না। এই 8 ঘন্টা কাজের যে অধিকার, সেই আইডিয়াটাই আর থাকবে না। শুধুমাত্র পিএম গ্র্যাচুইটি পেনশন নয়, একই সঙ্গে শ্রম আইনের বদল করে শ্রমিকদের হাতে আরো বেশি অধিকার, শ্রমিকদের হাতে আরো বেশি ক্ষমতা, যে ক্ষমতা নট এসেন্সিয়ালি কারোর মানে আমার চেয়ে যিনি কমজোর তার উপর ব্যবহার করা যায়, কিন্তু যে ক্ষমতার বলে বলির হয়ে আমি ক্ষমতাবানের বিরুদ্ধে লড়াই করতে পারি, সেই ক্ষমতার পুনর্বন্টন আমরা করব। এবং আপনি যে কথা বললেন আমি আগ্রী করব, রেড ভলেন্টিয়ার আমাদের বামপন্থীদের, আমাদের প্রজন্মের অন্যতম উজ্জ্বল বামপন্থী। এবং সেই রেড ভলেন্টিয়ার শুধু কোভিড এর সময় হয়নি, আমি শুনেছি বড়দের মুখে দুর্ভিক্ষের সময়ও এই বামপন্থীরাই তারা ভলেন্টিয়ার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। ফলে এটা একটা লম্বা ট্র্যাডিশন। এবং একটা জিনিস আমি একটুখানি হয়তো আমি ডিফার করবো, আমার মনে হয় ভলেন্টিয়ারের কাজ ইম্পর্টেন্ট, কিন্তু আমরা যখন রেড ভলেন্টিয়ারের কাজ করছিলাম, শুধু আমরা মানুষের সেবা করছিলাম না। মানে এনজিওর সঙ্গে রেড ভলেন্টিয়ারের পার্থক্যটা ওইটাই, যে কথা আপনি বলছিলেন, পলিটিসাইজ করা। আমরা সেবা করছি, আপনাকে অক্সিজেন দিচ্ছি, আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, কিন্তু একই সঙ্গে প্রশ্ন করছি যে এই দায়িত্ব তো আমার ছিল না, এ দায়িত্ব তো রাষ্ট্রের। সব মানুষকে স্বাস্থ্য প্রদান করা, স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পাওয়া, হসপিটালে কম পয়সায় চিকিৎসা পাওয়া, এ দায়িত্ব তো রাষ্ট্রের নেওয়ার কথা ছিল। রাষ্ট্র ফেল করেছে, তাই সেই জায়গাটা আমাকে নিতে হচ্ছে। তাই একদিকে যেমন আমরা সেবার কাজ করছি, মানুষের পাশে থাকছি, একই সঙ্গে রাজনীতির কথা, রাষ্ট্রকে প্রশ্ন করা, সমাজের যারা মাথার উপরে বসে রয়েছেন তাদের প্রশ্ন করা, এই কাজ আমরা প্যারালালি সমান্তরালে করতে চাই। এরপরে আমি টেকনিক্যালের প্রশ্ন অ্যাটেন্ড করিনি, সেটা আমার সুবিধা। হ্যাঁ, আমি যতটুকু জানি পলিটেকনিকের বিষয়টা নিয়ে পলিটেকনিকের ফসে চলে যে অর্গানাইজেশন আছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, মানে বিষয়টা কিরকম হচ্ছে, মানে আমাদের কেন্দ্রের সরকারি বলুন আর রাজ্যের সরকারি বলুন, প্রতি মুহূর্তে আপনার প্রবলেম গুলোকে সুইচ করে দেবে। মানে আপনি ধরুন চকলেট খেতে চাইছেন, আপনাকে যদি সেই সময় আলমারি মাথায় তুলে বসিয়ে দেওয়া হয়, তখন আপনি আর চকলেট খেতে চাইছেন। এবার আপনার প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে আলমারি থেকে নিচে নাম, এইটা বারবার করছে। এবং আরেকটা জিনিস যেটা দুটো সরকারই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে মানুষের কোনটা এন্টাইটেলমেন্ট আর কোনটা মানুষের রাইট, এইটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি দক্ষিণ ভান্ডার একটা প্রকল্প, তার প্রকল্পের অধীনে এখানেও যারা আছেন বা নেই, প্রচুর মানুষ এখান থেকে উপকৃত হচ্ছে। ডিরেক্ট ক্যাশ বেনিফিটের ফর্ম, বামপন্থীরা ডিরেক্ট ক্যাশ বেনিফিটের কথা কিন্তু বলেছে, নইলে এই সময় যে সেটাকে সামলানো যাবে না, কিন্তু সেটাকে রাইটের ফর্মে আসতে হবে। ওটা কিন্তু আপনাকে আবেদন করে দিতে হয়, ওটার জন্য কোনো ক্লাস হবে না। এই এন্টাইটেলমেন্টটা রাইটের পাওয়া আমাদের সবাইকে বুঝতে হবে। এরপরে একটা কথা আমি অ্যাড করবো, সুমিতা বলেছে, তাহলে ওই যে নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে আমরা ইতিমধ্যে বিভিন্ন আন্দোলন করেছি, সারা দেশ জুড়ে দেখা করেছি। এবং আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবেন, এই যে সবটাকে স্কিল ওরিয়েন্টেড করে দেবো। আমার পড়াশোনা করার একমাত্র মোটিভ যে সেই পড়াশোনাটা করে আমি বাজারের কোন কাজে লাগবে। আমরা তো পড়াশোনাকে হাতিয়ার হিসেবে দেখি, পড়াশোনা করে চেতনার বৃদ্ধি হয়, আমার কনসিয়াসনেস বাড়ে, আমি ঠিক ভুল জানতে পারি। এই যে শিক্ষা ব্যবস্থা থেকে চেতনাটাকে সরিয়ে দেওয়া, আমি খালি মাত্র চাকরি পাওয়ার জন্য কোন স্কিলটা আমার বাজারে বেশি দামি সেই স্কিলটার পিছনে ছুটবো, এটা নিউ এডুকেশন পলিসির একটা ইন্টেন্ট। এবং আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমাদের যদি সেইটাকে সেটার বিরুদ্ধে কথা বলতে হয়, এই যে কারিগরি শিক্ষাকে শুধুমাত্র স্কিল হিসেবে না দেখে তাকে শিক্ষা, জ্ঞানে, নলেজের একটা অংশ হিসেবে দেখা, সেইটা আমরা অবশ্যই নিউ এডুকেশন পলিসির বিরুদ্ধে আমাদের যে দলিল এসছে, আমরা একটা অল্টারনেট এডুকেশন পলিসির কথা বলেছি, তাহলে এই নিয়ে একটা আলোচনা করেছি। এবং যদি আমরা সুযোগ পাই, আশা করছি আমরা সুযোগ পাবো, পার্লামেন্টের ভিতরে গিয়ে এই কথা আরো সুস্পষ্ট ভাবে আরো জোরদার করে বলবো, এই কথা আমি এখান থেকে বুঝতে পারছি। আর আমি খালি দীক্ষিতার সঙ্গে একটা কথা যুক্ত করে দিই, জীবনদা যে কথা তুলেছে, এটা আমাদের কন্টিনিউয়াস মুভমেন্টের মধ্যে আছে। বন্ধ কারখানার শ্রমিকদের যে ভাতা, এমনকি দেখবেন এবারে আমরা যে ইস্তেহার প্রকাশ করেছি, সেখানে আমরা বলেছি অবসরপ্রাপ্ত মানুষদের নির্দিষ্ট ভাতার পরিমাণ আমরা ঘোষণা করেছি। আমরা যেমন 26,000 টাকা মাসের মজুরির কথা ঘোষণা করেছি, এটা যদি আমাদের প্রভাবাধীন কোন সরকার দিল্লিতে তৈরি হয়, তাহলে সেই কাজগুলো করবার জন্য কি কি কাজ আমরা করি
তার মধ্যে শ্রমিকদের যে অধিকারগুলো আছে, প্রাপ্যগুলো আছে, সেগুলোর যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে জীবনদানের যে বিষয়, সেই লড়াইটাও যুক্ত হয়ে আছে। আর একটা পত্রিকায় বিষয়টা আলাদা করে আসছে কি না আসছে নিশ্চয়ই সেটা দেখার বিষয়। এটা আমি জীবন দেখা বলবো, চিঠি করুন, গণশক্তি পত্রিকায় চিঠি করুন। অজস্র এই ধরনের মানুষের বক্তব্য গণশক্তি পত্রিকা প্রতিদিন চেপে দেয়, যেগুলো হচ্ছে মানুষের সামনে আসা উচিত। এই লড়াইটা হচ্ছে কমিউনিস্ট পার্টির লড়াই, শ্রমিক শ্রেণীর লড়াই। সুতরাং সেই লড়াইয়ের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই, বরঞ্চ এটাই আমাদের দায়িত্ব। শ্রমিক শ্রেণীর পার্টি হিসেবে কমিউনিস্ট পার্টি এটাই হচ্ছে সবচেয়ে বড় তার কর্তব্য, তার দায়। সুতরাং এখানে কোনো আমাদের বিরোধিতার তো প্রশ্নই নেই, অন্য কোনো মতেরও প্রশ্ন নেই। নেক্সট যে আমার প্রশ্ন আছে, পরবর্তী হাত তুলেছে, একটু বল আমাদের স্বেচ্ছা বল। হ্যাঁ, প্রথম, আচ্ছা বলুন, তারপরে বলে যাবো। আমি প্রথমে যেখানে অনুষ্ঠানটা চলছে, এটা আমার ওয়ার্ড, এটা আমার জন্মভূমি, আর এখানে একজন মহাপুরুষ জন্মেছিলেন, মনীষী। আপনি যে বক্তব্য শুরু করেছিলেন, বাংলা মিডিয়ামে শিক্ষা, আজকের জেনারেশনে জেএনইউ পড়া দীপশিকা যখন বলছে বাংলা মিডিয়ামের শিক্ষা, 100 বছর আগে একজন মনীষী এখানে হিন্দু গার্লস বানিয়েছিলেন যে মেয়েদের শিক্ষা অতি আবশ্যক, যার জন্যই আজ জওয়াহরলাল নেহরুকে দীপশিকা করছে। এবং আমার অদূরে একটা মুসলিম পাড়া আছে, যেখানে 12-13 বছর বয়স হতেই বললো মেয়ে জোয়ান হয়ে গেছে, আর তুলে পড়েতে গিয়ে দরকার নেই ঢুকিয়েছে। আজকে সেই পাড়ায় গেলে আপনি ঘরে ঘরে MA পাবেন, গ্রাজুয়েট পাবেন এবং মাস্টার পাবেন। ওই মনীষীর জন্য আরো বলে দিচ্ছি, যখন 1992 সালে সারা ভারতবর্ষ সাম্প্রদায়িক দাঙ্গায় উত্তেজিত হচ্ছে, তখন বেদপাড়ার মানুষ, সারা খন্ডঘাট মানুষ, এই ছোট্ট সংখ্যালঘু মানুষ পাড়াটাকে বুকে আগলে রেখে বলেছিল কোনো ভয় নেই, আমরা আছি। ওই মনীষীর জন্য উনি শিখিয়েছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে। সেই লড়তে গেলে কি করতে হবে? শিক্ষাই আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। এটা পার্টি ডায়লগের আগে আমার মনে হয় ওই মনীষী ছিলেন শ্রী শ্রী মনীষী শিবচন্দ্র দেবকে নম করে। এবার আমি, ঠিক আছে, আপনার দল, আমি আপনার দল, ব্যক্তিগতভাবে আমি দলকে কোনো কথা বলবো, এখানে আমি পার্টিকুলার আপনাকে এই প্রশ্নটা করছি। ঠিক সেটা যে কথাটা আপনি বলেছেন, উমর খালি ইউপিএতে অ্যারেস্ট, ঠিক আছে, আপনি একটা মাঝখানে আরেকটা কথা বলছেন, কিন্তু আমাদের একটা আগে প্রবাদ বাক্য ছিল, ন্যাড়া দুতলায় একবার, ঠিক আছে। কিন্তু আমি জানি কমিউনিস্ট পার্টির যারা নেতৃত্ব, কাকাবাবু থেকে, প্রমোদ বাবু থেকে, ইউএস নবদ্বীপ থেকে আরম্ভ করে আজকের সেলিম, বিমান ঘোষ, বসুদেব চক্রবর্তী বা দীপশিখা, এগুলো একটা জ্ঞানী গুণী মানুষের দল। এরা বেলতলায় ছিল বারবার। কোন বেলতলায়? যুক্তফ্রন্ট সরকার বেলতলা গেছে ভিতরে, হয়ে গেল। বন্ধু সরকার তাদের সাথে হাত তুলছ, চন্দ্রবাবু নাইডু, দেবেগৌড়া, আজ তারা কোথায় আছে? বিজেপির ছবি। চন্দ্রশেখরকে বিহারে যারা মেরেছিল, সেই তেজস্বী দলের সাথে তুমি আজকে ইন্ডিয়া জোট করছো। কে ইন্ডিয়া জোটের আহ্বায়ক? নীতিশ কুমার। সে এখন কোথায়? বিজেপির দিকে। তাহলে কি আমি বলবো কমিউনিস্ট পার্টি বিচক্ষণতা কমে গেছে? বেলতলায় বারবার যাচ্ছে। শেষ কথা আমার, আপনার দল কংগ্রেসের সঙ্গে জোট করেছিল। আমি খুব দুঃখের সাথে বলছি, এখান থেকে বেরিয়ে যদি খুন হয়ে যায় কোনো দুঃখ নেই। এটা আমার কাছে শুধু দুঃখের না, ঘৃণার। একটা সাম্রাজ্যবাদী দল, পুঁজিপতিদের দল, সাম্প্রদায়িক দল। আপনি মানেন কিনা জানি না, আমি আমার জীবনেই স্লোগান দিয়েছি, কোটি কোটি বেকারের দেশের কম্পিউটার কারসার তোরকারে রাজীব গান্ধী জবাব দেন। বোকস কেলেঙ্কারি মহানায়ক রাজীব গান্ধী অবিলম্বে যদি আমি স্লোগান দিয়েছি, ঠিক আছে, আমি স্লোগান দিয়েছি তন্দু হত্যার তদন্ত চাই। সেই দলটা কোন দলটা? যে দলটা আমার কমরেডদের 70 থেকে 72-এর মধ্যে কচু গাছের মতন কেটেছে। আমি সুদেব ঘোষালের শহীদ বেদির সামনে দাঁড়িয়ে কি করে বলবো শহীদ স্মরণে রক্ত মরণে শোধ করে? যারা মেরেছিল আজ আপনি তার সাথে, যারা তন্দু হত্যা করেছিল আজ তার কাঁটার সাথে। আমার বাড়িতে 1972 থেকে 77-এ কমরেডরা আশ্রয় নিয়েছে, এখানে বিমুদাকে ওকে ছুরি মেরেছে, আমার পাড়ায় তার চিকিৎসা হয়েছে। সেই কংগ্রেসকে আপনি আপনার সাথে, ঠিক আছে,
এরপরে শুনে রাখে দিন, বালির মেয়ে আমি না না নাজির একটা কথা না আমার নাজির একটা কথা বল, বলো। আমি বলবো যে এটা আমাদের যে ধরনের অনুষ্ঠানের চরিত্র, সরি, তাতে আপনার কথা থাকতেই পারে, সেটা না। আমাদের জানাতেই পারেন, বলতেই পারেন। আমি একজন ভোটার, এবং একনিষ্ঠ বামপন্থী ভোটার। এখানে আমি ছোটবেলায় বলতে পারি আমার পরিবার বামপন্থী করুন। আমি বলছি যদি প্রশ্ন হ্যালো, প্রশ্নটা পরে বক্তব্য আমার কাছে এখানে যদি 100 ঘর থাকে, 20টা ঘর হচ্ছে 100-200 বছর আগের বাসিন্দা, আর 80টা ঘর হচ্ছে আপনার বাড়ির নিশ্চিন্তায় 50 সালের দাঙ্গা পীড়িত হয়ে পলায়ন করা মানুষ। তাইলে এই নির্বাচন জিতে গেলে আপনি আপনার দ্বারা যতটা সম্ভব হয় সেন্ট্রাল কমিটি, কেন্দ্রীয় কমিটিতে এই খবর পাঠান। সীতারাম ইয়েচুরিকে ওদের পাশে মানায় না। ওই যে লোকটা 8 বছর 10 বছর আগে অধীর টিভিতে বসে বলেছে হ্যাঁ বামপন্থীদের খুন করেছি, প্রয়োজনে আবার করবো, তার গলায় কাস্তাচুরি মাথা, আর সেলিং এর পাশে তাকে ঘুরতে দেখলে শুধু লজ্জা হয় না, ভিতর থেকে রুচির বমি হয়। এটা আপনাকে বলে রাখবো। আমি কিন্তু বামপন্থী ভোটার, সবাই জানে এখানে, এই ফ্যামিলি কাউকে বলতে হয়। ঠিক আছে, আচ্ছা পরে হ্যাঁ কমরেড, আমার প্রশ্ন আপনাকে, আমি বিগত 15 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছি, অথচ তার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। একটা হতাশা জন্মায়। এবং সাথে যেটা আরো বলতে চাই সেটা হচ্ছে আমার বাবা উনিও বামপন্থী ছিলেন, কিন্তু তথাকথিত তথাকথিত পরিবর্তন আসাতে উনি হাওয়া বদলে তৃণমূলী হন এবং অত্যন্ত ভাবে দিদির চটি পিসির জয়গান গান, এবং তাতে মেয়ে বাপে বিশাল বিবাদ বাড়িতে। তো এখন তারপরে চটি পিসিও বাজে হয়ে গেছে, এখন তিনি মোদিতে ভক্ত। তো আমার ওদের প্রশ্নটা পছন্দ হচ্ছে না। তো আমার একটা প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে আমরা ব্রিগেডে প্রচুর জমায়েত দেখতে পাই, কিন্তু সেটা ব্যালটে দেখতে পাই না। তার জন্য পার্টি কি কাজ করছে? কারণ আমরা যারা নতুন প্রজন্মের, আমরা হয়তো অনেক বই পড়ছি এবং অনেক কিছু জানছি এবং ইতিহাস ঘেটে নিজেদেরকে এইখানেই আবদ্ধ রেখেছি। আমার বাবা যিনি পাশের লোকের কথা শুনতেন বা আপনাদের বক্তৃতা শুনতেন, তারা এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন হোয়াটসঅ্যাপ আর বিভিন্ন জিনিস দেখে এত প্রভাবিত হচ্ছেন। তার মানে আমার বাড়িতে যখন হচ্ছে, আরো আমার প্রচুর জায়গায় হচ্ছে, তার মানে পার্টি থেকে আস্তে আস্তে প্রচুর লোক বেরিয়েও যাচ্ছে। আমি বলছি, অনুরোধ করছি প্রশ্নটা নির্দিষ্ট করুন, কারণ এখনো অনেকে আছে। আমি করেছি অলরেডি, সেটা হচ্ছে পার্টি কি বক্তব্য, এটাই। ধন্যবাদ। আর একজন এই সামনে ও পেছনে একটু, আচ্ছা বাইরেটাও দেখতে হবে। ম্যাডাম আমার 3টে কথা, দুটো আপনাকে, একটা সবুজ স্যারকে। এক নম্বর হচ্ছে আমাদের এখানে সরকারি নির্দিষ্ট চাকরি, যেটা পার্মানেন্ট চাকরি না থাকার জন্য কন্ট্রাকচুয়াল চাকরি প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আমি নিজেও একজন কন্ট্রাকচুয়াল কর্মী। তো দিনের পর দিন, বছরের পর বছর মাইনে বা বেতনে কোনো বর্ধিত হয় না, পোস্টেরও উন্নতি হয় না। সেক্ষেত্রে আপনার বা আপনাদের পরবর্তী ক্ষেত্রে কি ধারণা আছে? 2 নম্বর, উনিও টেকনিক্যাল কলেজের প্রফেসর। তো টেকনিক্যাল কলেজগুলোতে বর্তমানে সময়োপযোগী শিক্ষা, যার ভিতর শিক্ষাটা নেই বলছিলেন আপনি, সেই সময়োপযোগী শিক্ষা হওয়ার জন্য শিক্ষার মানটাকে হারিয়ে দিয়েছে। উনি হয়তো জানেন, আমিও কিছু বছর কয়েকটা কলেজে মানে পড়িয়েছি বলে জানতে পেরেছি, শিক্ষকদের এখন ছাত্র পড়ানোটা প্রাইভেট কলেজগুলোতে উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে পরীক্ষা দিন উত্তর পেপার রেডি করে দিতে হবে, তবে ছাত্ররা পরীক্ষা দেবে, না করলে তোমাকে কর্তৃপক্ষ বিদায় জানাবে। এই নীতিটাকে, এই শিক্ষার জিনিসটাকে হারিয়ে যাচ্ছে।
আজকে যারা বিটেক করছে, ডিপ্লোমা করছে, তারা মানে আকাট মূর্খ তৈরি হচ্ছে। আমি যদি 1% জেনে থাকি পড়াশোনা, তারা আজকে আকাট মূর্খ তৈরি হচ্ছে। এই জিনিসটা একটুখানি আপনাদের ঠিক আছে। আর সমীর স্যারকে বলবো যে দীপশিতা ম্যাডামকে যদি একটা 2 লাইনের গান ছাড়েন, তাহলে এখানে প্রচারে হয়তো আমরা অনেকটা হাতিয়ার পাবো, যেমন আপনি চেয়েছেন সুপ্রজোৎ বাবুকে নিয়ে। গানটা অনেক বলা যাচ্ছে। এখন গান করার কথা বলছি, ভিডিও করার কথা বলছি। আচ্ছা ঠিক ঠিক। ধন্যবাদ। তা বলুন। প্রথম আমার মনে হয় উনি যে প্রশ্ন করলেন, যে প্রশ্ন তো না অনেক ক্ষোভের কথা বলেছেন, রাগের কথা বলেছেন। আমরা একটা কথা খুব স্পষ্ট পরিষ্কার করে বলতে চাই। ধরুন আজকের দিনে দাঁড়িয়ে যখন আমার দেশটার মধ্যে বেসিক যে কনস্টিটিউশন, যে সংবিধান, সেই সংবিধানের যে বেসিক ইন্টেন্ট, সেইটাকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। আপনারা দেখেছেন সুরাটে কি হয়েছে, গুজরাটে, তাই তো? এমপি ইলেকশনে নমিনেশন ক্যান্সেল করে যে কাউকে জিতিয়ে দেওয়া যায়, এই জীবনে কোনদিন আমরা শুনিনি। মানে একটা দল ঠিক কতটা আনডেমোক্রেটিক হলে এমপি ইলেকশনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চায়। এই যে মানসিকতা, এই মানসিকতা ভয়ঙ্কর। এই মানসিকতাকে রুখতে হবে। আমি শেষ করি, আমি যখন প্রশ্ন করছিলেন আমি আপনাকে ইন্টারাপ্ট করি, সেটাই কনভারসেশন, তাই তো? সুতরাং এই যে মানসিকতা, যে মানসিকতায় আপনি কোনো ধরনের ডেমোক্রেটিক স্পেস রাখতে চান না, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা দেখেছি 2014 সালের পর থেকে আমার দেশকে প্রতিদিন সাম্প্রদায়িক করে ফেলার চেষ্টা হয়েছে। আপনি বলছিলেন 92 সালের কথা, কিভাবে বামপন্থীরা বাংলার সময় সংখ্যালঘু পাড়াকে বুক দিয়ে বাঁচিয়েছে। আর 2014 সালের পরের ভারত কি? 16 বছরের ছেলে জুড়ে ট্রেনে ফিরছিল বাবার সঙ্গে, ও নাকি বিফ ক্যারি করছিল, তাই বলে ছেলেটিকে সবার সামনে খুন করেছিল, কেউ ওকে বাঁচাতে আসেনি। 14 সালের পর আমার রিয়ালিটি কি? আফরাচুল পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক রাজস্থানে কাজ করতে গেছে, লাভ জিহাদের নামে তাকে জীবন্ত জ্বালিয়ে দিয়েছে। সেই পুরো ঘটনা লাইভ টেলিকাস্ট হয়েছে ফেসবুকে। পরবর্তীকালে যখন সেই ছেলেটি, সেই অপরাধীটি জেল থেকে বেরিয়েছে, তাকে সিংহাসনে বসিয়েছে বিজেপি। এই যে ভয়ঙ্কর আনকনস্টিটিউশনাল, অ্যান্টি কনস্টিটিউশনাল, আনডেমোক্রেটিক মনোভাব, তাকে তো রুখতে হবে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গে বামপন্থীরা দুর্বল হয়েছে, আপনি মানেন অথবা না মানেন। পশ্চিমবঙ্গে 2008 সালে আমাদের যা ক্ষমতা ছিল, 1977 যা ক্ষমতা ছিল, 92 যা ক্ষমতা ছিল, আজকে কি সেই ক্ষমতা আছে? আজকে কি আমরা দাঁড়িয়ে আটকাতে পারবো বিজেপিকে? এবং আপনি লালু প্রসাদ যাদবের কথা বললেন, আপনার সমস্ত কথার সঙ্গে আমি একমত। কিন্তু লালু প্রসাদ যাদব ওই 1992 সালে যখন গোটা উত্তর ভারতে কারুর ধক ছিল না, লালু প্রসাদ যাদব একা ওই লালকৃষ্ণ আডবাণীর রথ আটকেছিলেন, যে রক্ত গঙ্গা উত্তর ভারত ধরে বইছিল, সেই রক্ত গঙ্গা আটকে দিয়েছিলেন। বাবরি মসজিদ ভাঙার সময় যে কটা সেকুলার দলের মিনিমাম ভূমিকা ছিল, ওই লালু প্রসাদ যাদবের পার্টি আরজেডি তাদের মধ্যে অন্যতম। সারা ভারতে যে কটা রাজনৈতিক দল কোনো কারণে বিজেপির সঙ্গে কোন রকম অ্যালায়েন্সে যায়নি, 1 নম্বরে যদি আমরা হই, পরবর্তীকালে যদি কংগ্রেস হয়, আর একটা দলের নামও কিন্তু আরজেডি, এবং পরবর্তীকালে সমাজবাদী পার্টি, এক্সেপ্ট ওয়ান সিচুয়েশন যেখানে তারা ওই আব্দুল কালাম আজাদকে সাপোর্ট করেছিল। সুতরাং এখানে আমরা যখন জোট করছি বা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, কোথাও আমরা এটা অস্বীকার করছি না যে আবার পাস্ট, আমাদের ইতিহাস, সেই ইতিহাসে দ্বন্দ্ব রয়েছে, সেই ইতিহাসে রক্তক্ষয়ী সংগ্রাম রয়েছে, সেই ইতিহাসে শহীদ রয়েছে। আমি নিজে, আমার পরিবারের লোকজন বহু বছর বাড়ি ছাড়া ছিল, আমার দাদুর, আমার বাবাদের ছোটবেলা বলে কিছু ছিল না, আমার মা, আমার ঠাকুমা ওই 4টে বাচ্চাকে নিয়ে একা বাড়িতে থাকতেন। সেই সমস্ত কথা মাথায় রেখেই আমি বলছি, এই মুহূর্তে যে বিপদ, সেই বিপদকে বাঁচানোর জন্য আমার যতগুলো হাত আমার সাথে এসে দাঁড়াবে, আমি সবার সাথে হাত ধরতে রাজি আছি। তাই নিয়ে আমার কোথাও কিছু নেই। সেই হাত ধরা মানে আমার শহীদের প্রতি অসম্মান নয়, কারণ ওই শহীদ কিসের জন্য শহীদ হয়েছিলেন? গণতন্ত্র বাঁচানোর জন্য তো। ওই শহীদ কিসের জন্য শহীদ হয়েছিলেন? সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের জন্য তো। ওই শহীদ হয়েছিলেন যাতে পশ্চিমবঙ্গের বুকে সন্দেশখালী না হয়, পশ্চিমবঙ্গের বুকে সুদীপ্ত আনুষদের মতো ছাত্র নেতাদের খুন না করা যায়। আমরা যখন আজ এই গণতন্ত্র বাঁচানোর জন্য লড়ছি, আমার বিশ্বাস আমার শহীদ কমরেডরা যদি বেঁচে থাকতেন, তারাও আমার এই গণতন্ত্র বাঁচানোর লড়াইতে আমার পাশে এসে দাঁড়াতেন। এইটুকুই আমি বলবো। আর অনেক কথা বলা যায়, যিনি থিওরিটিক্যাল ডিবেট, ফিলোসফিক্যাল ডিবেট করা যায়, কিন্তু আমার মনে হয় আজকের এই যে ব্যবস্থাটা, আজকে আমরা যার জন্য এই প্রোগ্রামটা করছি, দিস ইজ নট দ্য রাইট স্পেস। এই প্রোগ্রাম নিচে যাক, আমি আপনার সঙ্গে লম্বা আলোচনা আমরা করতে পারি, আমি সেই আলোচনায় আপনি আমার সঙ্গে থাকবেন, এই আশা আমি রাখলাম। না, ওর প্রশ্নের উত্তরটা আমি দিই। একটা খুব সঠিক কথা তুমি বলেছো, যে এটা ঠিক। আমার পরিবারের প্রচুর মানুষ যারা একসময় আমাদেরকে ভোট দিতেন, তারা 11 সালে তো একটা ওয়েভে অন্যদিকে গেছেন।
সেখানে একটা আশা ছিল 34 বছর ধরে তো এদের দিলাম, একটু পাল্টে দিলাম, দেখি না কি হয়। এটা খুব ন্যাচারাল অ্যান্টি ইনকামবেন্সি যাকে বলে। 34 বছর ধরে আমাদের মনে হয়েছিল ঠিক আছে হয়তো একটু বদলে দিলে ভালো হবে। অনেক মানুষের সেই রিয়েলাইজেশনটা হয়েছে যে বদলে আসলে ভালো হয়। কিন্তু আরো একটা বড় যে গন্ডগোল হয়ে গেছে তা হলো এই যে পলিটিক্যাল স্পেসটা, যে পরিসরটা তৈরি হয়েছে সেখানে বিজেপি অনুপ্রবেশ। এবং এই বিজেপির অনুপ্রবেশকে না আমি শুধু সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলবো না, অবশ্যই সেটা একটা বিশাল ভূমিকা রয়েছে। কিন্তু আমি তোমার একটা ছোট্ট কথা বলি, আমি জানি আমি বেশি সময় দিচ্ছি না। আমার ধরো দাদুদের প্রজন্ম, ঠাকুরদাদের প্রজন্ম, সেই প্রজন্মের একটা ফিলোসফিক্যাল একটা দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল। তার জীবনে যা সমস্যা, সে চাকরি পাচ্ছে না, তার দেশভাগের সমস্যা, সেই সবটার সে একটা সমাধান খুঁজছিল। সমাধানটা কি ছিল? অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল বা ব্রিটিশ বিরোধী স্ট্রাগল, তাই তো? আমার বাবাদের যে জেনারেশন, সেই জেনারেশনের জন্য সমাজতন্ত্র একটা সমাধানের কথা। তার জীবনে যা সমস্যা, বেকারত্বের সমস্যা, দাম বেড়ে যাচ্ছে, পড়াশোনা হচ্ছে না, তার মনে হলো যে সোভিয়েত রাশিয়া আছে, সোভিয়েত রাশিয়া আমার কাছে বিকল্প, সোভিয়েত রাশিয়া আমার কাছে সমাধান। এই 90 এর পরবর্তীকালে আমরা যারা জন্মেছি আমাদের কাছে সেই সলিউশনটা নেই। সোভিয়েত রাশিয়া ভেঙে পড়েছে, এই অল্টারনেটটা নেই। ফলে একটা তো আইডিওলজিক্যাল ভ্যাকিউম তৈরি হয়েছে, একটা আদর্শগত শূন্যতা। সেই শূন্যতার জায়গাটা বিজেপি নিয়েছে। এই বয়সে তো একটা প্যাশন থাকে, একটা রেবেল হওয়ার একটা ইচ্ছা থাকে, একটা বদলে দেওয়ার ইচ্ছা থাকে। তুমি খেয়াল করে দেখবে আমার প্রজন্মের ছেলেমেয়েরা এই বদ্রীনাথ কেদারনাথ যাওয়ার ঝোঁক তাদের মধ্যে কত বেড়েছে, তাই না? আমার প্রজন্মের কোনো ছেলে মেয়েকে আমার মনে নেই ছোটবেলায় তাদের মনে হতো তাদের ডেস্টিনেশন হবে বদ্রীনাথ বা কেদারনাথ। তারা কেন করছে? ওটা ট্রেন্ড। বদ্রীনাথ কেদারনাথে গিয়ে হর হর মহাদেব ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সে একটা রিল বানাবে, সেটা ইনস্টাগ্রামে ছাড়বে, তাই তো? এই যে জয় শ্রীরাম বলে যারা রামনবমীর মিছিলে যাচ্ছে, তাদের কাছে এটাই ট্রেন্ড যে আমি রামের নাম নেব, আমি জয় শ্রীরাম বলবো। কেউ কিছু আমাকে বললে আমি এটা জয় শ্রীরাম, আমাকে কে কি করবে? এই যে একটা মানসিকতার পরিবর্তন হয়েছে না, আইডিওলজিক্যাল ভ্যাকিউমটা যেভাবে হিন্দুত্ববাদ ঢুকে গেছে, আমার মনে হয় আমাদের প্রজন্মের কাছেও সেটা বড় চ্যালেঞ্জ। অবশ্যই আমার বাবা মায়েদের প্রজন্ম, তারা ফোনে যা দেখছেন, হোয়াটসঅ্যাপে যা করছেন সেটা বিশ্বাস করছেন এবং মাথার মধ্যে অনেক বদল হচ্ছে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর আমার প্রজন্মের যে ছেলে মেয়েগুলো, তারা একটা অ্যাবসলিউট উল্টো দিকের উল্টো রাস্তায় যে হাঁটছেন, একদম একটা ফ্যাসিস্টিক ধারণায় যে তারা বিশ্বাস করা শুরু করছেন এবং এটাকে নর্মালাইজ করছেন। আমার ছোটবেলায় একটা মানুষ যদি ধর্ম নিয়ে কাউকে গালাগালি করতো, আমরা তাকে সিঙ্গেল আউট করতাম যে কি রে তুই এরকম কথা বললি কি করে। এখন মুসলমান মানুষকে অপমান করা, তাকে গালাগালি দেওয়াটা নর্মালাইজ বলবো না, গ্লোরিফাইড। তুমি যদি এটা করতে পারো তুমি সাচ্চা হিন্দু, তুমি কট্টর হিন্দু। এইটাকে ভাঙা আমাদের দায়িত্ব। এবং তুমি জিজ্ঞেস করলে আমরা কি করছি, আমি সত্যি বলতে এটা চটজলদি সমাধান নেই। কারণ তো 11 সালের পর থেকে একটা পশ্চিমবঙ্গের বুকে মেরুকরণ তৈরি হয়েছে, একটু একটু করে আমাদের মাথার মধ্যে এই সমস্ত কিছু ঢুকেছে। কিন্তু আমি বলবো এই যে আমরা মিছিল করছি, মিটিং করছি, বারবার আমাদের কথাগুলো যেটুকু পরিসর আমরা পাচ্ছি তাতে বলার চেষ্টা করছি, যতটা মানুষকে আমরা শোনাতে পারবো ততটা মানুষ শুনবে এবং আস্তে 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 বদল। এবং আরেকটা কথা, যে কথাটার মতো সত্যি কথার কিছু হয় না, মার্কস আমাদের শিখিয়ে গেছিলেন শ্রেণী সংগ্রামের কথা। যে ছেলেটি যে মেয়েটি ওই বিজেপির মিছিলে হাঁটছে, রামনবমীর মিছিলে ইয়া বড় দা নিয়ে হাঁটছে, তুমি যদি তাকে জিজ্ঞেস করো, তারও সবচেয়ে বড় ক্রাইসিস থেকে তো তার চাকরির ক্রাইসিস, তার জীবন জীবিকার ক্রাইসিস। তাকে এটা বোঝানো হয়েছে তুমি চাকরি পাচ্ছ না এই কারণে না কারণ তোমার সরকার ব্যাংক বিমা রেল বেঁচে দিয়েছে, তুমি চাকরি পাচ্ছ না কারণ মুসলমানদের সংখ্যায় বেড়ে গেছে। মানে ওর ক্রাইসিসের সমাধানটা ওকে একটা একদম উল্টো পাল্টা কথা বা একদম একটা ইললজিক্যাল কথায় দেওয়া হচ্ছে, সেই সমাধানটাকে আঁকড়ে ধরেছে। আমাদের কাজ রুটি রুজির কথা বারবার বারবার ওদের কাছে বলা। আমরা এবারে আমাদের স্লোগান দিয়েছি, হক রুটি রুজি, জনতাই রুজি। মানুষের কাছে যাওয়া, ওদের দুঃখের কথা, যন্ত্রণার কথা। এবং যে কর্মী সমর্থকরা এখানে রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করবো, কেউ যদি বিজেপিতে ভোট করেন বা আপনি জানেন কেউ তৃণমূলের সমর্থক, দয়া করে তাকে এড়িয়ে যাবেন না। যত তৃণমূলের ভোটার, ওর কাছে আমি প্রচার করতে যাবো কিনা। কেউ যদি আমার বিরোধী হয় তার বাড়িতে 5 বার করে যান। আমার সমর্থকের বাড়িতে যদি 1 বার যান, ওর বাড়িতে 5 বার যান, 10 বার যান, যতক্ষণ না বুঝছে ততবার যান। একদিনে হবে না, একদিন নিশ্চয়ই হবে। তাই ওই একদিন হবে না, একদিন নিশ্চয়ই হবে ভরসায় আমরা মানুষের কাছে যাবো, বারবার ঠিক কথাটা বলবো। বেঠিক কথা বেশি দিন চলে না। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন বিধবা বিবাহ করতে হবে, ওনাকে এখনই মানে কোণঠাসা করে দেওয়া হয়েছিল। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সত্যের পথ থেকে সরেনি, রাজা রামমোহন রায়রা সত্যের পথ থেকে সরেনি। আমরাও আশা করবো এই প্রজন্মের মানুষ আমরাও সত্যের পথ থেকে সরবো না এবং জিত আমাদেরই হবে। থ্যাংক ইউ। তুমি কিন্তু একটা কথা বলেছো।
একটু একটু অপেক্ষা করবেন, একটা প্রশ্ন বাকি আছে। তুমি কারিগরি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়িয়েছো, আমিও পড়াই, ঠিক কথা বলেছো। কি বিষয়টা ছিল আমি তোমাকে বলছি। একটা ওপরে এআইসিটি বলে, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বলে একটা বডি আছে, তাদের রেগুলার ইন্টারভেনশন ছিল। তাদের রেগুলার ইন্টারভেনশনের জন্য আমাদের ডাইরেক্টরেট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হায়ার এডুকেশন মিনিস্ট্রি, টেকনিক্যাল এডুকেশন মিনিস্ট্রি, এগুলো সব ছিল। এতগুলো আলাদা আলাদা মন্ত্রী ছিল রাজ্যে বামফ্রন্ট আমলে, এখন একটাই নাম শিক্ষামন্ত্রী। এদের একটা জোরদার রেগুলেশন ছিল। আমি তোমায় বলছি, তুমি অনেক ছোট, আমরা যে সময় ঢুকেছিলাম তখন প্রাইভেট কলেজে গেজেটেড অফিসার গ্রেড পে স্কেল ছিল এন্ট্রি লেভেল। এখানে যারা সরকারি চাকরি করেছেন তারা জানেন 8,000 টাকা স্কেল বলা হতো বেসিক। সেইটা দিয়ে লেকচারারের চাকরি শুরু করতে হতো। গভর্নমেন্ট প্রাইভেট কোথাও মাইনে আলাদা ছিল না। 2014 অবক্ষয় হলে 2019-এর পর সব ভেঙে পড়লো। এখন তোমার কথার সাথে আমি একমত। সারা ভারতবর্ষে কন্ট্রাকচুয়াল সার্ভিস একটা প্লেগের আকার নিয়েছে। প্লেগ বললাম, মহামারী বলে। আমার মনে হয় দীক্ষিতার মতো মানুষেরা, বামপন্থী মানুষেরা যখন পৌঁছবে সংসদে, সব থেকে বড় ইস্যু এটা হবে, কারণ এটাই এই মুহূর্তে যুবকদের ইস্যু। আর একটা কথা, ছোট্ট কথা বলবো, যেহেতু আমি নিজে সোশ্যাল মিডিয়া নিয়ে একটু কাজকর্ম করি বলে, ভারতবর্ষে এই মুহূর্তে 70 কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় বাঁচে। এবং ও বললো যে ওর বাবার ফোন দিয়ে বিজেপি ঢুকে পড়েছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপি নিজে ডিক্লেয়ার করেছে 2019 সালে ওদের ডিজিটাল ক্যাম্পেইনের বাজেট ছিল 5,000 কোটি টাকা। কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কোনোদিন এই টাকা খরচা করার কথা ভাবতেও পারে না। তারা 5,000 জনসভা করবে, মানুষের সাথে ডিরেক্ট সংযোগ রক্ষা করার কথা ভাববে। তারপরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে এখানে সভা হচ্ছে, এই যে ভিডিওটা হচ্ছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে, এইগুলো সব গুরুত্বপূর্ণ। তুমি আমায় বললে যে দীক্ষিতাকে নিয়ে গান বাঁধতে, তুমি নিজে দীক্ষিতাকে নিয়ে দুটো কথা বলে, তোমরা প্রত্যেকে হাতে একটা ক্যামেরা মোবাইল আছে, প্রত্যেকে আপলোড করো। এই আইটি সেলের সাথে পাল্লা দেওয়ার জন্য প্রত্যেককে হাতে মোবাইল ফোনটা তুলতে হবে, তার বক্তব্য বলতে হবে, নিজের প্রোফাইল থেকে পোস্ট করতে হবে। এইটা একমাত্র প্রক্রিয়া। এরপরে এখানে বলবেন বলেছি। আচ্ছা, একটু বাইরে কেউ থাকলে দেখে নেবে। আচ্ছা, আমি মা দীক্ষিতা বলবো, কারণ তুমি আমার মেয়ে থেকে 6 বছর ছোট। হ্যাঁ, পরে যখন পার্লামেন্টে যাবে তখন কিন্তু আপনি ছাড়া কথা বলবো না, এটা নিয়ম, যা আমাদের প্রসিডিওর। আচ্ছা, তুমি তোমার মধ্যে যে প্রতিভা দেখার আমরা বড় এখানে সবাই দেখে নিয়েছি। এই প্রতিভাগুলো যদি পৃথিবী থেকে, তৃণমূল থেকে এই প্রতিভাগুলো যদি দিল্লি যেত, তাহলে দেশটা এরকম থাকতো না, এই দেশটাই পাল্টে যেত। এই প্রতিভাটাই আমরা হারিয়ে ফেলছি। এবার একটা স্বার্থে কথা বলবো। আমাদের অঞ্চলে, আমাদের এখানে একটা 3 নম্বর বাস ছিল, সে 70-80টা বাস ছিল। সেই বাসগুলি আস্তে আস্তে এই কল্যাণবাবু 3বার হচ্ছে, তারপর কলকাতার সমস্ত জায়গায় এসি বাস। এইদিকে আমার এখন 68 বছর বয়স, আমাকে যেতে গেলে এখান থেকে ওই কি বলছি, আমাকে দক্ষিণেশ্বর যেতে গেলে দেখা যায় 50-60 টাকা খরচ হয়ে যায়, যেটা 10 টাকা 60 টাকা ছিল। হ্যাঁ, টাকার মূল্যায়ন এখন সেরকম নেই, সেটা হয়তো 15 টাকা হতে পারে, কিন্তু এত হবে কেন? তারপর ওখান থেকে মেট্রো ট্রেন 25 টাকাতে ঘুরিয়ে চলে যাচ্ছি। এই জায়গাটা এইভাবে কেন ভাগ করছে ওদের? আমি জানি এদের একটা কমিশন আছে, নেতাদের কমিশন বিশাল আছে, প্রত্যেকে বুঝতে পারছি, কিন্তু আমরা বললেই মেরে ফেলবো, অমুক করবো, দাদাগিরি করছো, এই হচ্ছে কথা। এইগুলো একটু দেখবেন তো। আমাদের একটা এসি বা বয়স্কদের এখান থেকে হসপিটাল হতে গেলে আমরা 12 বছর পেনশন পাচ্ছি, আমরা 1200-1400 টাকা বেশি পাই না কেউ। খুব আমরা গোপন করি, উপর দিয়ে আমরা প্রলেপ দিয়ে চলছে। এখন সত্যি আপনি জানেন প্রতিটা মানুষের আজকে যে ইয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার, গরিব তো যাবেই। বার্ধক্য ভাতা নিতে পারছি না, কারণ আমার পেনশন কত জানেন? 1200 টাকা। বার্ধক্য ভাতা হচ্ছে 1000 টাকা, ওইটা নিলে আপনার পেনশনটা বন্ধ হয়ে যাবে। এই যদি আমাদের অবস্থা, আমি চাইছি না বার্ধক্য ভাতা কর্ম করে, এখন গলা বেঁচে আমাকে খেতে হয়, গানের টিউশনি করে খেতে হয়। এই যদি পরিস্থিতি হয়, আমি হয়তো মরে যাবো, কিন্তু পরবর্তী প্রজন্মের কি হাল হবে? তা আমি মা বললাম, আমি চাইছি, তবে আমার মনে হচ্ছে এই ফেজ থেকে এই ফেজ পার্লামেন্টে যাবে। ধন্যবাদ। এরপরে বাইরের এই বাইরে, এই ক্যাম্পাসটার বাইরে যদি কারো প্রশ্ন থাকে একটু এগিয়ে আসুন।
হ্যাঁ, আর সামনের চেয়ার কিছু দু চারটে ফাঁকা আছে, একটু এসে পড়তে পারে। বলুন বলুন। প্রথমেই তোমাকে আমি কমপ্লিট দীপশিতা বলে সম্বোধন করছি। আমার শরীরের রক্তের তেজটা মনে হলো আরেকটু বেড়ে গেল। প্রথমেই তোমাকে আমি রক্তিম অভিনন্দন জানাচ্ছি আর লাল সেলাম জানাচ্ছি। আমি একজন মুসলিম ঘরের মহিলা, দুটো সন্তানের মা। আমি শ্রীরামপুর কলেজ থেকে পড়াশোনা করেছি। আমার বক্তব্য নয়, এটা আমার একটা আবেগের কথা বলার জন্য আজ আমি এই মাউথপিসটা অনেকদিন পর হাতে নিয়েছি। আমি 90 সালে পড়াশোনা করেছি, তখন তার মানে লালের জামানা। সুদর্শন দা আমাদের ভোটে জিতলেন, শ্রীরামপুর কলেজ লালে লাল, দেহের মধ্যে আলাদা একটা চেতনা চলে এলো, করতেই হবে। আমাদের বাড়ি কমরেডের বাড়ি, খাদ্য আন্দোলনের শহীদ কেটেছে, সুতরাং আমাদের মধ্যে এই ধারণা ছিল। খুব স্মুথলি রাজনীতিটা করছিলাম, মিতালি কুমারের পাশে বসে মিটিংও করেছি। তারপরে এলো 11 সাল, তার মধ্যে আমি একটা কর্মসূত্রে যুক্ত হয়েছি। অঙ্গনওয়াড়ি স্কুলের আমি একজন শিক্ষিকা, সুতরাং আমাদের কাজ করতে হয়েছে খুব গ্রাসরুট লেভেলের মানুষদের নিয়ে, একদম নিচের স্তরের মানুষদের নিয়ে আমরা কিন্তু কাজ করি। আমি যখন আমার নেতৃত্বকে বোঝাতাম যে তোমরা আমাদের বোঝাও, আমরা সহজে বুঝে নিই, কিন্তু আমরা যাদের বোঝাই তাদের বোঝানোর বার্তাটা তোমরা আমাদের দিতে পারো না। আমাকে দেখে তারা কিন্তু ইন্সপায়ার হয়, দিদিমণি ভালো, দিদিমণি সব, কিন্তু দিদিমণির মাথার উপর যে ছাদ আছে সেই ছাদটা কতটা মজবুত সেটা বোঝাবার জন্য আমাদের দরকার। আমার বক্তব্য তখন হয়তো আমি অপারক তাদের বোঝাতে পারিনি, কিন্তু আজ যখন আমি জেনেছি যে আমার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দীপশিতা ধর প্রার্থী, আমি তোমাকে তুমি বলে বলছি কারণ আমার বড় মেয়ে তোমার বয়সী। আমি সকালে রান্না করি তো আমার মোবাইল ফোনটাতে দীপশিতার বক্তব্য চলে, মীনাক্ষীর বক্তব্য চলে, এগুলো আমরা আমাদের ইন্সপায়ার করে কাজ করতে। সেই জায়গা থেকে আমি বলছি, আমার মনে হয়েছে এত ভালো প্রার্থী বোধহয় আমরা এর আগে পাইনি। এর পিছনে আমাদের লড়তে হবে। এটা কিন্তু আমার মনের কথা না, ওই যে বললাম আমরা গ্রাসরুট লেভেলে কাজ করি। প্রতিদিন কিছু না হলেও 10 থেকে 12টা মানুষ এরকম আছে যারা বলছে এবার উল্টাবি, যাদেরকে কথাটা মানায় না। আমি জানি সে 6 পূজার গেট সবসময় নিয়ে চলেছে, কিন্তু তারাও বলছে এবার একটা কিছু হবে। তাহলে আমার কাছে প্রশ্ন, আজকে দিন আমরা পাবো, প্রথমেই তো 0 থেকে আমরা 43 হয়ে যেতে পারবো না। 0টা আমার কাছে আমার এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা অধিবাসী যদি মনে করে শ্রীরামপুরকে আমরা আবার লাভ করবো, তাহলে 43টা লোকসভায় লক্ষ্মী নেয়, সেখানে আমার মনে হয় 42টা, সেখানে আমার মনে হয় আমরা পারবো। আর তোমার বক্তব্য শুনে তো সবাই মানে আমি বলবো, এই আমার ছোট্ট গলু থেকে শুরু করে আর একদম 80 বছরের বয়স্ক যাদের বাড়িতে আমরা পোস্টাল ব্যালট ভোট করাতে যাব, আমার কিন্তু এই মাইকটা ধরা কাল থেকে কি হবে আমি জানি না, কিন্তু বসে থাকতে পারলাম না। আমাদের তো বুথ লেভেল অফিসার হিসেবে পোস্টাল ব্যালটে ভোট করাতে যেতে হয় আমাদের। তুমি ভালো জানো যে আমাদের নির্দেশ আছে, আমি প্রকাশ্যে রাজনীতি আর করতে পারিনি। তাহলে দেবে বসিয়ে কোনো জায়গায় পাঠিয়ে দেবে, আর গিয়ে চাকরিটা করতে পারবো না। কিন্তু আমার ছোট প্রশ্ন এত কিছু বলার পরে, আমরা খুব ছোট, আমাদের বুদ্ধি খুব কম। ওই যে বললাম গ্রাসরুট লেভেলের মানুষ আমরা, আমাদের মধ্যে যখন বলা হলো যে আমরা আইএসএফ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এবারে বিধানসভা লোকসভা ইলেকশনে লড়াই করতে চলেছি, শ্রীরামপুরে যখন তোমার এত ভালো পজিশন, সেখানে আইএসএফ কেন একটা প্রার্থী ঢোকানো? এটা আমার তোমার নেতৃত্বের কাছে প্রশ্ন। কারণ মানুষকে তো আমরা বোঝাতে পারি না। আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার দীপশিতা। যেটা বলি, আপনি ভূগোলের উপরে এবং এত কাছে এসছেন বলে আমি আরো বেশি করে এলাম যে এত চারিদিকে ভোটের গরম, এই যে পরিবেশের গরমটা আমরা কেউ খেয়াল করছি না। তো যতই প্যারিস ক্লাইমেট সামিট হোক, রিও হোক, কিয়োটো হোক, কেউ খেয়াল করছি না
তো এখন যেখানে সংসদ ভবন হলো সেখানেও তো প্রচুর গাছ কেটে করা হয়েছে। তো আপনাদের যেমন রেড ভলেন্টিয়ার্স আছে, তো পরিবেশের জন্য সেরকম কিছু কি করা হচ্ছে বা হবে, বা পরিবেশ নিয়ে কি এজেন্ডা আছে? কারণ পরিবেশ যদি না থাকে আমরা কেউ কোনো কিছুতেই থাকবো না। এটা নিয়ে কি আইডিয়াটা আছে সেটা বলি বলবো। আচ্ছা, এই পর্বটাই আমরা একটু শেষ করবো যদি প্রশ্ন আসে, কেন 9:30 বাজে যাচ্ছে, 9:22। বুঝতে পারছেন কখন বেরিয়েছে দীপশিখা। আপনাদেরও সকলকে ফিরতে হবে, আর শেষে একটা শ্রমিকদের গান আমরা নিশ্চয়ই শুনবো। সুতরাং এরপরে যে প্রশ্ন যদি থাকে তাড়াতাড়ি বলবো। কমরেড দীক্ষিতা, আপনার কাছে এই না কোয়েশ্চেন। কমরেড দীক্ষিতা, আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটু মালায়ালাম ভাষায় আমাদের একটুখানি কথা বলবেন, কেন আপনার মালায়ালাম হোয়াটসঅ্যাপে শুনেছি, আজকে এই স্টেজে শুনবেন। এটা প্রশ্ন নয়, এটা আত্মা, বসার যার আত্মা। ঠিক আছে, আর এই পর্বে নেই তো আমরা আর একজন ঠিক আছে। কমরেড দীপশিখা ধর, আমার কোনো অভিযোগ নয়, দুটো পরামর্শ বা আবদার। এটা সকলে জানেন, তবুও আবার বললাম, এই বিভিন্ন পৌরসভাতে বিরোধী শক্তি যেখানে রয়েছে সেখানে বিনা নোটিশে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করা মানুষগুলোকে বিনা নোটিশে বসিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে প্রতিবাদ অবশ্যই ধ্বনিত হওয়া উচিত এলাকাগত ভাবে এবং আরো ব্যাপক। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, পরিবেশের কথা যেটা বললেন উনি, এখন তো উন্নয়নের একটা মন্ত্রগুচ্ছ প্রায় সকলের চোখে পড়ছে, জব কটাই ব্যয় নেই, গাছ কাটা পুকুর বোঝানো। অথচ কিরকম যেন মনে হচ্ছে গাছ উন্নয়নের মন্ত্রগুচ্ছ এরকম, গাছ দেখো কেটে ফেলো, পুকুর দেখো গুছিয়ে ফেলো, পুরনো বাড়ি দেখো ভেঙে ফেলো, নেতাদের পকেট ভরো, আর G+5 এর পারমিশন তোলো, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতিকে খুন করে দেবো। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আর একটা আবদার যেটা বললাম, যে 7টা বিধানসভা নিয়ে আমার এই শ্রীরামপুর লোকসভা ক্ষেত্র, আমি এখানে থাকি কোটনগরে, কিন্তু আমার বিভিন্ন সূত্রে জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, 5 লাখ এই সমস্ত জায়গায় বিভিন্ন সময় যাতায়াত আছে। এই ইলেকশন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন ভাবে যাতায়াত করেছি। এই কোটনগরে যতটা দীপশিখা ধরের ফেভারে প্রচার রয়েছে, ইভেন শ্রীরামপুর উত্তরপাড়া হেডমোটারও এতটা নেই। এখানটা দাঁড়িয়ে আমি জোরের সঙ্গে বলছি। আর এর আগে তীর্থঙ্কর যখন দাঁড়িয়েছিল, তখন জাঙ্গিপাড়া, পাঁচলা, জগদলপুর এই এলাকাগুলোতে যেখানে বামফ্রন্টের ফেভারে প্রচার ছিল হয়তো 2 to 5%, সেখানে এবারে দীপশিখার ফেভারে হয়তো 10 to 15%, খুব বেশি হলে। কিন্তু আমি অনুরোধ জানাবো, ওই বিধানসভাগুলোতেও খুব পরিশ্রম ভাবে, আমি মানছি কারণ আমাদের ঘরের মেয়ে, তবু বলবো ওই বিধানসভাগুলোতে একটু গুরুত্ব বাড়াতে, যাতে করে আমার এই শ্রীরামপুর লোকসভার একটা পার্ট হিসেবে ওদের দিক থেকেও আমাদের ফেভারের সমর্থনটা আসে। ধন্যবাদ। এটাই লাস্ট কিন্তু রাত্রি বেরিয়ে এই যে 25,753 জন চাকরি খারাপ হলেও তারা তো, তাদের মধ্যে 5,000 জন চাকরি কিনেছে, কিন্তু প্রায় 21,000 জন যোগ্যতা প্রমাণ করেই পেয়েছিল। তো তারা তো হাইকোর্টের নির্দেশে চাকরি হার, কিন্তু তারা তো আবার প্রমাণ করতে চায় তাদের চাকরিটার দরকার। তো তোমার মতো ভবিষ্যৎ লড়াকু জনপ্রতিনিধি হিসাবে তোমার এন্ড থেকে কিছু মেসেজ দিয়ে দাও। আর তোমার সহপাঠী সুমনা আমার কলিগ ছিল, সুমনা সরকার। হ্যাঁ হ্যাঁ, তোমার এন্ড থেকে তাদের জন্য, তাদের মনের জন্য দরকার লড়াই করবার জন্য, এটা তোমার এন্ড থেকে একটা মেসেজ দিয়ে যাও। অনেকগুলো প্রশ্ন এসছে, আমরা যদি ভুলে যাই আমাকে একটু মনে করিয়ে দেবে। আমার মনে হয় প্রথম তো এই ভূগোলের আমার যিনি সহকর্মী, আমাকে অনেকজন কিন্তু দেখা করে বলে গেছে তুমিও ভূগোল আমিও ভূগোল, এই জন্য আমি তোমার ভোট দেবে। প্রথমবার মনে হচ্ছে জিওগ্রাফি পড়ে একটু কাজের কাজ হয়েছে, খাটনির কাজ প্রচুর, আমাদের ফাইনাল শিট বানাতে হয়, প্রচুর প্র্যাকটিক্যাল,
একদম খুবই কষ্ট করে গেছে, তাই না? জোকস অ্যাপার্ট, খুব ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন। এবং আপনার মনে আছে এই সরকার আসার পর এটা একটা EIA 2019 করেছিল, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাক্ট, সেটাকে ওরা বদলেছে। এই EIA 2019 কি? এর আগে যদি কোনো কর্পোরেটকে কোনো জায়গায় খনন কার্য চালাতে হয়, কোনো জায়গায় গাছ কাটতে হয়, তাকে পারমিশন দিতে হতো। যদি সেটা আদিবাসী এলাকা হয় তাকে গ্রাম সভা থেকে পারমিশন দিতে হবে। EIA এর মধ্যে দিয়ে সমস্ত কিছু তুলে দিয়েছে। ফলে এখন যে কারোর জন্য যদি তার কাছে পয়সা থাকে, যথেচ্ছভাবে পরিবেশ নষ্ট করে টাকা কামানোর পরিবেশ তৈরি করা খুব সহজ করে দিয়েছে। যখন EIA এসেছিল তখনও আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। যদি আমরা পার্লামেন্টে যাই, নিউ এডুকেশন পলিসি, নিউ লেবার কোড, তার সঙ্গে সঙ্গে EIA এর বিরুদ্ধে আমরা কথা বলবো, এই কথা আপনাদের বলে দিতে চাই। এখন এটা সত্যি ঘটনা, এই অঞ্চলগুলো যদি আমরা দেখি, প্রচুর এলাকায় বড় বড় ফ্ল্যাট বাড়ি হয়েছে, তাই তো? এবং এই ফ্ল্যাট বাড়ি হওয়া মানে ভার্টিক্যাল এক্সটেনশন। আগে শহর যেটা আরো বেশি সমান্তরাল ভাবে বাড়ছিল, সেটা লম্বা লম্বা বাড়ছে। এবং তাতে কি হচ্ছে, একটা এলাকার যে জলস্তর, যেখানে 2 তলা বাড়ি হলে তার যা জল লাগতো, এখন যদি 5 তলা বাড়ি হয় তার গ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক কমে যাচ্ছে। এবং এই অঞ্চলে অনেক জায়গায় জলের কষ্ট আছে, আমরা জানি। সেই জলের কষ্টের একটা বড় কারণ অপরিকল্পিত ভাবে বিভিন্ন জায়গায় হাইরাইজ তৈরি করা, পুকুর বুঝিয়ে গাছ কেটে উনি বলছিলেন, একদম সত্যি কথা। এবং পরিবেশের কথা আপনারা ভাববেন কেন? ওই গাছ কেটে পুকুর বুঝিয়ে ওরা যা পরিমাণ টাকা কামাচ্ছেন, তাতে তো বাড়িতে 10টা এসি লাগিয়ে নিয়েছেন, বাড়িতে 5টা গাড়ি রেখেছেন, এসি গাড়ি। ওদের তো কোনো অসুবিধা হচ্ছে না, মানে এই কম সময়, মানে এরা শর্টার টার্ম। কিন্তু এটার যে কি ভয়ঙ্কর প্রভাব হতে পারে, সেটা আমার মনে হয় আমরা যারা একটু আধটু পরিবেশ নিয়ে আলোচনা করি আমরা জানি। তাই আমরা এই কথা বলেছি, আমাদের ম্যানিফেস্টোতে কথা বলা হয়েছে। এই যে বন্ধ কলকারখানার জমিতে বড় বড় ফ্ল্যাট তৈরি করা, হাই রাইজ তৈরি করা, সেটাকে রিয়েল এস্টেটের কাজে ব্যবহার করা, সেটা বন্ধ করতে হবে। বন্ধ কলকারখানার জমিতে কারখানাই হবে। কারখানাকে বন্ধ করে তুমি সেখান থেকে তোমার টাকা কামানোর চেষ্টা করছো, আমরা বানাবো না। এই কিছুদিন আগে নবগ্রাম এলাকা একটি নির্মীয়মান বাড়ি ভাঙা পড়েছে, 2জন মারাও গেছেন তাতে। এবং আমরা যখন দেখতে গেছিলাম, দেখা গেল বাড়িটি ভাঙার সময় রাস্তার একটা অংশতে ভেঙে পড়ে গেছে। তার মানে ওটা প্লেনে নির্মাণ ছিল, যতটা দূরত্ব রাখার কথা ছিল তারা তা করেনি। এবং এই যে গঙ্গাপাড়ের বিস্তীর্ণ অঞ্চলে ফ্ল্যাট বাড়ি হচ্ছে, এটা তো একেবারে ইকোলজিক্যালি সাস্টেনেবল নয়। এরপরে যেভাবে আমার জলস্তর বাড়ছে, এই পুরো এলাকাটা জলের তলায় যাবে। ওইখানে ওই বাড়িগুলো হওয়ার কোনো জায়গা নেই। ইতিমধ্যেই আমরা দেখেছি হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড, যেখানে যেখানে এই ট্যুরিজমের নাম করে ওরা বড় বড় বিল্ডিং বানিয়েছিল, যখন ধস নেমেছে, বন্যা হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। আমরা চাই না আমার শ্রীরামপুর এলাকায় এই ঘটনা ঘটুক। ফলে যেহেতু আমাদের পুকুর বুঝিয়ে টাকা কামানোর কোনো ইন্টারেস্ট নেই, বন্ধ কলকারখানার জমিতে হাই রাইজ তৈরি করে সেখান থেকে কাটমানি খাওয়ার কোনো স্বার্থ নেই, আমরা যদি দায়িত্ব পাই কোন মানুষকে শ্রীরামপুরের বুকে বেআইনি নির্মাণ, পুকুরের জলাজমি ভরাট বা গাছ কাটতে আমরা দেব না, এই কথা আমি আপনাদের কাছ থেকে বলে যেতে চাই, কথা দিয়ে যেতে চাই। আর কি প্রশ্ন ছিল? সব প্রশ্নগুলো ভুলে গেছি। ISF কে নিয়ে একটা প্রশ্ন ছিল। প্রথমত আপনাকে আমি অনেক অনেক ভালোবাসা। একদম আপনি ভাববেন না যেটা একটা রাজনৈতিক পরিসরে তো জনতার দরকার। আপনি একজন সাধারণ ভোটার, আপনি আপনার যিনি MP হতে পারেন তাকে প্রশ্ন করবেন না। অতএব কেউ যদি আপনাকে কালকে বলে আপনি CPM এর মিটিং এ গেছিলেন, বলবেন না আমি আমার প্রার্থীকে প্রশ্ন করতে গেছিলাম, কালকে যদি কল্যাণ ব্যানার্জি আসে তাকেও প্রশ্ন করতে যাব। এটাই নাগরিকের কাজ, এটাই গণতন্ত্রে হওয়া উচিত। সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা। ISF নিয়ে আপনি এটা প্রশ্ন করলেন, আমার মানে ISF এর নেতৃত্ব জবাব দিতে পারে। তবে আমি এই কথা ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরা ISF কে শত্রু হিসাবে দেখছি। ISF এর বহু কর্মীরা এই পঞ্চায়েত নির্বাচনে, তার আগে বিধানসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। তো আমরা একটা জোট হলো না, আসন সমঝোতা হলো না, সেটা আনফরচুনেট। কিন্তু আমাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে। আমরা সবার কাছে আপিল করছি, ISF এর যারা সাধারণ সমর্থক তাদের কাছে, আসুন আমরা একসাথে লড়ি, তৃণমূল বিজেপিকে হারাই, তারপর দেখা যাবে জোট হবে, সমঝোতা হবে, সেটা পরে হবে। আগে তো এই দিনকে হারাতে হবে, দেশকে বাঁচাতে হবে, এটা দেশ বাঁচানোর লড়াই। সুতরাং আমরা আশা করবো সমস্ত গণতন্ত্র প্রিয় ধর্মনিরপেক্ষ মানুষ আমাদের সঙ্গে আসবেন এবং এই শ্রীরামপুরের বুক থেকে একজন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষকে নিজের সাংসদ, নিজের MP বানাবে। এটুকু কথা আমার সবার জন্য বলা। উনি বলেছেন যে মানুষ চাকরি হারিয়েছেন তাদের জন্য কিছু বলার। আমরা স্পষ্ট ভাষায় বলছি, যে যোগ্য মানুষ চাকরি হারিয়েছেন তার সমস্ত দায় পশ্চিমবঙ্গ সরকারের। এখনো পর্যন্ত ওনারা যা ওয়েমার্কশিট দিয়েছেন, মাত্র 30% ওয়েমার্কশিট। কোর্ট যে কারণে পুরো প্যানেলটা বাতিল করেছেন, কারণ তারা বলছেন যে আমি যোগ্য অযোগ্য বুঝবো কি করে? তুমি যদি আমাকে সব ওয়েমার্কশিট দাও আমি বুঝতে পারি, ঠিক আছে ইনি পরীক্ষা দিয়েছিলেন, এনাকে আমি চাকরিতে বহাল রাখলাম, ইনি সাদা টাকা জমা দিয়েছেন, একে আমি বাতিল করলাম। এই যে সরকার ইচ্ছা করে 30% দিল আর 70% দিল না,
যাতে এই যোগ্য অযোগ্য সবাই মিলে একটা বিপদের মুখে পড়া, একদম খুব কনসিয়াসলি এটা করা। যদি শুধু অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যেত, তাহলে অযোগ্যরা কাকে কাকে টাকা দিয়েছে সেই তালিকাও তো প্রকাশ হতো। যে মানুষ টাকা দিয়েছেন 10 লাখ টাকা 5 লাখ টাকা, সে চাইতো নাকি কলার ধরে থাপ্পড় মেরে তার কাছ থেকে টাকাটা উসুল করতো। যাতে সেটা না হয় তাই জন্য তালিকাটা প্রকাশনা করছেন না, তাই জন্য ওএমআরশিপ দিচ্ছেন না। অলরেডি কমিটিটা বলেছেন, এবিটিএ দায়িত্ব নিয়েছে, যে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে কারুর যাতে চাকরি না যায় তার জন্য আমরা লড়াই করব। আমরা চাকরি দিতে চাই, চাকরি কাটতে চাই। যে মানুষ সৎভাবে চাকরি পেয়েছেন সবাইকে আমরা বলবো আমরা পাশে আছি। কোথাও যেন তারা এতটুকু ভয় না পান। আমরা জানি যে মানুষ সৎ, যে মানুষ ভালো, তার জয় হয়। এই যে একটা অদ্ভুত মেস তৈরি করেছেন আমার রাজ্যের সরকার ইচ্ছাকৃতভাবে, একটা যে ষড়যন্ত্র করেছে, তার জন্য যা যা আইনি সাহায্য লাগে আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা করবেন। এবং আমরা চাইবো, মন থেকে চাইবো, আমার প্রজন্মের ছেলেমেয়েরা, আমরা জানি একটা সরকারি চাকরি পাওয়া কতটা কঠিন, কত পড়াশোনা কত অধ্যাবসার পর একটা ছেলে মেয়েকে একটা সরকারি চাকরি পাওয়া যায়। কোনো মানুষের যাতে সরকারি চাকরি না যায়, যে মানুষ যোগ্য, তার জন্য আমরা আপনাদের সাংসদ হয়ে পার্লামেন্টের ভিতরে অথবা যেখানে যেখানে দরকার তাদের প্রত্যেকের পাশে থাকবো, এই বার্তা আমরা দিতে চাই। বাসের সমস্যা, হ্যাঁ মানে খুব সঠিক কথা আপনি বলেছেন। এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থার একটা বিশাল বড় সমস্যা হয়েছে। এবং এটা তো সঠিক যে যদি আমি বাসগুলো বন্ধ করি, সেই বাসের লাইনে যদি 10-15টা টোটো চালাই, তাহলে সেখান থেকে আমার একটুখানি লাভ আছে। যারা টোটো চালান তাদেরকে আমি কোথাও কোনো, তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই। গ্রাজুয়েট পাস করা ছেলে, শ্রমিকরা বলছিল মাস্টার্স করা ছেলে টোটো চালাচ্ছে, বাধ্যতা চালাচ্ছে, অন্য কোনো কর্মসংস্থান নেই বলে। আপনি জানবেন যারা ইভেন টোটো চালান তাদের তো হপ্তা দিতে হয়। সেই হপ্তার টাকা এখন এই ইলেকশনের জন্য কত গুণ বেড়ে গেছে। যখন তারা বলছে যে আমরা হপ্তা দেবো না, তাদের মারধর করা, হুমকি দেওয়া পর্যন্ত শুরু হয়ে গেছে। আপনি যদি টোটো চালক হন, আপনি তৃণমূল বাদিত অন্য কারো ইউনিয়নই করতে পারবেন। একটি ছেলে আমার, ওই যখন আমাদের ভুটখোলা গ্রুপে প্রচার করছিলাম, ছেলেটি ছিল, ওর কিন্তু আইএনটিটিইউসি স্টিকার লাগানো। সে বললো, দিদি আমার বাবা মরে যাওয়ার সময় আমার একটা কথাই বলেছিল যে আমি সারা জীবন লাল পার্টিতে ভোট করেছি, বাবা তুই যেন পার্টি বদল করিস না। হতে পারে আমার এখানে স্টিকার লাগানো আছে, মনের মধ্যে কিন্তু আমার এখনো লাল রয়েছে। ফলে এই যে বহু মানুষ এরকম রয়েছে যারা এই মুহূর্তে টোটো চালাচ্ছেন, টোটো শ্রমিক, তারা একটা চাপের মধ্যে রয়েছে। তাদের যদি বিকল্প ব্যবস্থা করা যায়, তাদের যোগ্যতা অনুসারে যদি চাকরি দেওয়া যায়, আমার মনে হয় এত মানুষকে টোটো চালাতে হবে না, 1 নম্বর। এবং যে বিকল্প গণপরিবহন ব্যবস্থা, আমরা তো পশ্চিমবঙ্গে বলি, আমরা যারা বামপন্থী সরকার, আমরা গণপরিবহন ব্যবস্থার উপর জোর দিই। কেন? গণপরিবহন ব্যবস্থা হলে কম পয়সায় অনেকটা ডিস্টেন্স যাওয়া যায়। আপনি বলছিলেন এই যে আমি ডানকুনি লোকাল, এখানে কি আছে, যে ডানকুনি লোকালে করে আমি কলেজ যেতাম, আশুতোষ কলেজে আমি যখন পড়তাম, সেই ডানকুনি লোকালে এখনো যদি আমি 10 টাকা দিই, তাহলে আমার আপ ডাউন শিয়ালদা থেকে হয়ে যায়। আমি রাজচন্দ্রপুর স্টেশন থেকে ট্রেনে উঠবো, কিন্তু ওই ট্রেনটি 1 ঘন্টা পর পর একটি করে। ফলে আমি যদি কোনোভাবে ট্রেনটি মিস করি, আমাকে আমার বাস নিতে হবে, বাসে আমার 15, 20, 25, 30, আমি যদি উবার করে যাই আরো বেশি বেশি খরচ। ফলে গণপরিবহন ব্যবস্থার উপর আমরা জোর দিতে চাই, আরো বেশি ট্রেনের সংখ্যা বাড়ুক। অনেক দিন ধরে ফুরফুরা টু ডানকুনি লাইনের কথা আমরা শুনেছি, সেই লাইনের এক্সটেনশন হোক, নাম্বার অফ ট্রেন একটা ট্র্যাকে যত, সেই নাম্বার গুলো বাড়ুক। এবং আপনি যে কথা বলছেন বাস, সরকারি বাস, সেই সরকারি বাস যাতে রাস্তায় বহাল থাকে। যা সরকারি বাস উঠে গেছে সবটা তৃণমূল নেতা মন্ত্রীদের পকেট ভরানোর জন্য উঠেছে, এ নিয়ে কারোর কোথাও এতটুকু কোনো কনফিউশন নেই। এবং আপনি সঠিক কথা বলেছেন, মানুষ গণপরিবহন ব্যবস্থায় যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে আরামের সঙ্গে যেতে পারে, তার জন্য গ্রিন বাস, যে বাসে এয়ার কন্ডিশনিং রয়েছে, যে বাস পলিউশন করে না, যে বাস গ্রিন এনার্জি দিয়ে চলে, এমন বাসও যাতে এই এলাকায় চালানো যায়। আমি আপনার সাজেশন নিলাম, খুব ভালো সাজেশন। আমরা আমাদের ম্যানিফেস্টোতে এই সাজেশনটি ইনক্লুড করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কিছু মিস করেছি? হ্যাঁ, আচ্ছা, আমি কেরালাতে গেছিলাম আমার ফিল্ডের জন্য, ফলে আমি খুব ভালো মালায়ালাম জানি না, অল্প একটুখানি জানি। আপনাকে বলছি, করুচু করুচু মালায়ালাম মানাসিলায়, মানে আমি অল্প অল্প মালায়ালাম বলতে পারি বা মালায়ালাম বুঝতে পারি। আর আমরা যেমন বলি কেমন আছো, ওরা বলে সুগম আনো, তার উত্তরে বলতে হয় সুগম, মানে আমি ভালো আছি। এইটুকু। আচ্ছা, আমরা দীপশিতার পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাবো। এতক্ষণ ধরে বুঝতেই পারছেন, হয়তো আরো কিছু কথা আলাপ করলে ভালো, কিন্তু একটা পরিসরের মধ্যে শেষ করতে হয়, একটা সময়সীমার মধ্যে শেষ করতে হয়। রাত্রি 9:30 বেজে গেছে, আপনারও বাড়ি ফিরবেন, ওকেও ফিরতে হবে, এবং আবার সকালবেলা ওকে বেরিয়ে পড়তে হবে। এই যে একজন বলছিলেন জাঙ্গিপাড়া, জগৎবল্লভপুর, পার্টিগত ওখানকার যা কর্মসূচি সেটা পরিচালনা হচ্ছে, সেগুলো আমাদের নজরের মধ্যে আছে।
বিভিন্ন জায়গায় সন্ত্রাসের বাতাবরণ ভেঙে শয়ে শয়ে কমরেডরা রাস্তায় নামছেন, কর্মীরা রাস্তায় নামছেন, নতুন একটা বাতাবরণ তৈরি হচ্ছে। সুতরাং ওনার যে পরামর্শ, সেই পরামর্শ আমরা অবশ্যই মাথায় রাখবো, সেগুলো আমাদের নজরের মধ্যে আছে। সার্বিকভাবে 7টা বিধানসভায় যাতে আমরা সামগ্রিক ফল দীপশিতাকে জয়ের দিকে নিয়ে যায়, আমাদের প্রার্থীকে জয়ের দিকে নিয়ে যায়, নিশ্চয়ই তার জন্য উদ্যোগ আপনাদেরও থাকবে, আমাদের সামগ্রিকভাবে সকলের থাকবে। এই যে আপনারা এসেছেন তার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সমীর দাসের গান দিয়ে শেষ করবো। তার আগে একজন এখানে উপস্থিত আছেন, নামটা গীতশ্রী উপস্থিত আছে, ও একটা উপহার দীপশিতার হাতে তুলে দেবেন। সেই উপহারটা তুলে দেওয়ার পরে সমীর দাসের গান দিয়ে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের পর্ব আমরা শেষ করব। গীতশ্রী নিজের হাতে বানানো একটা কেক দীপশিতার হাতে, কাছে হাতুড়ি তারা আঁকা, এটা তুলে দিল দীপশিতার হাতে। আমরা সবাই গীতশ্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এখন সমীর দাসের গানের মধ্যে দিয়ে এটা শেষ হবে। আর এই গোটা আয়োজনটা আমাদের এখানকার যে পার্টি শাখা, 7 নম্বর ওয়ার্ড শাখা, সেই শাখা যে গোটা আয়োজন করেছেন উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে আমাদের এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা সেই শাখাকেও এই সুযোগে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সমীর দাস না, স্লোগান আজকে দেওয়া যাবে না, বলার অবস্থা খুব খারাপ। সারা দিনের পরে যা পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে পারবে না। 4 বার আজাদিটা বল। আচ্ছা, সমীর দাসের গানটা হয়ে যাবে। আমার মনে হয় গানের থেকে আমারও নিজেরও অনেক বেশি শুনতে ইচ্ছে করছে ওর আগে। আমাদের ভাই বলছিল যে ঐশীদির মতো রাজনীতি করতে গেলে মাথা ফাটবে না তো। তো যে দেশে প্রতিদিন লোকাল ট্রেন একটা করে বন্ধ হয় আর বন্দে ভারতে সবুজ ঝান্ডা নাড়েন প্রধানমন্ত্রী, সেখানে রাজনীতিও করতে হবে, মাথায় উঠেও না এনে উঠাতে হবে। আর জানো তো, যত মারবে না তত কি হয়, এই গানটার মধ্যে বলা আছে, যত মারবে লাঠি ছেড়ে দাঁড়া সোজা হবে, ভয় ডর ঘুচে গেলে তোমাকে ভয় পাবে, শাসকের দম্ভ গরিবের ডাল ভাত, দরকারি কোনটা বুঝে নিতে হবে না। শোনো সুধীজন, শুধু ভাবো কিছুক্ষণ, সবার জন্য খুঁজছি অন্য দিগন্তের আলো। ইনসাফ, 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 একসাথে ইনসাফ, 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 ইনসাফ। বলছি ওর গলার অবস্থা খুব খারাপ। আমার মনে হয় ওর গলা যখন আগামী আরো অনেকগুলো দিন তো নির্বাচনে বাকি, গলাটাকে কিন্তু টিপে দিলে চলবে। আজাদি আমরা এখানে দীপশিতা জেতার পর এইখানে দাঁড়িয়ে সবাই একসাথে শুনবো। ওর গলা যখন রেস্ট চাইছে, সেই মুহূর্তে আমার মনে হয় ওকে আর বিব্রত করা উচিত না। কাশি এসে যাচ্ছে, বুঝতেই পারছেন। আপনার নিশ্চয়ই রাখা যেত, ও যে ধরনের আমাদের মেয়ে কর্মী, সেটা সমস্যা না, কিন্তু এটা একটু আমাদের সকল প্রতি